আচ্ছা হ্যাঁ, একটা জিমেইল থেকে টোটাল কয়টা চ্যানেল খোলা যায়, ইউটিউব চ্যানেল? না একবার বলবেন, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আপনাদের মাইকগুলো অফ করেন, তাহলে কথা ক্লিয়ার বুঝতে পারবেন। সকলের মাইকই তো অন করা। এখন একজন একজন করে প্রশ্ন করেন, আমি প্রশ্নের অ্যান্সার দিচ্ছি আপনাদের। একটা হলেই চলবে, আর বাদ বাকি যে অ্যাকাউন্ট গুলোর দরকার সেগুলো আমরা সামনের দিকে করব। তো আপনাদের চেক করবো না? জি বুঝিনি আপনার কথা। টুইটার গুলো কি ফেক করবো না অরিজিনাল? আর টুইটার অরিজিনাল দিয়েও করতে পারবেন, ফেক দিয়েও করতে পারবেন, সেটা আপনার উপর নির্ভর করছে। টুইটার একটা অ্যাকাউন্ট হলেই হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, ফেক অ্যাকাউন্ট দিয়ে আসলে কি করা হবে? আমাদের তো মানে রিয়েল আইডি কিন্তু আছে। এখন রিয়েল আইডি দিয়ে তো আপনি প্রমোশনের কাজ করতে পারবেন না। আপনার রিয়েল আইডিতে দেখা যাচ্ছে যারা আছে আপনার ফ্রেন্ড হিসেবে যারা আছে তারা বাংলাদেশি আছে, এবং তাদের মাঝে যখন আপনি প্রমোটের কাজগুলো করবেন আলটিমেট আপনার কোনো লাভ হবে না। আপনার বায়ার যারা আছে তারা কিন্তু আমাদের এশিয়ান কান্ট্রি ট্রাফিক চায় না, তারা কিন্তু আমাদের কাছে চায় ইউএসএ, তারপর আপনার ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব উন্নত দেশগুলোর ভিজিটর তারা চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের আসলে প্রমোট করে খুব একটা লাভ হয় না। স্যার অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করব সেগুলো কি মানে বাংলাদেশের সব অ্যাড্রেস বা ডিটেইলস দিব নাকি ইউএস এর? না না, আপনি ইউএস এর অ্যাড্রেস বা ডিটেলস দিবেন। এর জন্য আপনি ব্যবহার করবেন এখান থেকে নেম, এবং আপনি আদার ডিটেলস নিয়ে নেবেন। স্যার ভেরিফিকেশন কোড ইউজ করতে গেলে তো আমি বাংলাদেশের সিম ছাড়া। আপনি ফেসবুক অ্যাকাউন্ট করবেন, আপনার বাংলাদেশি সিম নাম্বার দিয়ে দেন, সমস্যা নাই, নাম্বার হাইড করে দেন। আপনি এখান থেকে আপনার টোটাল ইয়ে নিয়ে নেন, ফেক নেম জেনারেটর থেকে আপনার টোটাল ইনফরমেশন নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলেন। ভাই বলতেছি, একটা আপনার জিমেইল থেকে কয়টা চ্যানেল খোলা যায়? একটা জিমেইল থেকে কয়টা চ্যানেল খোলা যায়? আচ্ছা আমি একটু দেখে আপনাকে বলতেছি। এটা হিউজ পরিমাণ খোলা যায়, কিন্তু বর্তমান কি অবস্থা জানি না। আমি অনেক আগে খুলেছিলাম, তো আমি একটু দেখি যে কতগুলো খুলেছিলাম। স্যার মিনিমাম 500 খোলা যায়। বর্তমান কি অবস্থা জানি না, তবে আপনি চাইলে আপনি হিউজ পরিমাণ এভাবে খুলে নিতে পারবেন। 50টা একটা নাম্বার দিয়ে মাত্র তিনটে ইয়ে করা যায়। আপনার জিমেইল যত পুরানো হবে আপনি তত বেশি খুলতে পারবেন। আপনি এখান থেকে আপনার নেম নিয়ে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে আপনি আপনার মতন করে ইয়ে করে নেবেন। 3টা ফেসবুক অ্যাকাউন্ট করে নেবেন, আর আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনারা 5টা খুলে নেবেন, আপনারা ইয়াহু অ্যাকাউন্ট 2টো খুলে নেবেন, এবং একটা করে টুইটার অ্যাকাউন্ট যদি কারো না থাকে সেক্ষেত্রে তারা টুইটার অ্যাকাউন্টটা খুলে নেবেন। অর্থাৎ আপনাদের প্রথম আজকের হোমওয়ার্কেই বলতে পারেন, আপনার 3টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা, প্লাস আপনার একটা টুইটার অ্যাকাউন্ট খোলা যদি না থাকে সেক্ষেত্রে, আর তারপর 5টা জিমেইল অ্যাকাউন্ট আপনার নিজের জন্য করে রাখা, এবং আপনার মিনিমাম 2টো ইয়াহু অ্যাকাউন্ট করে রাখা। আচ্ছা ভাই, 5টা জিমেইল করার জন্য তো আমার 5টা নাম্বার দরকার না, মানে ফোন নাম্বার? আপনার ফোনের সেটিং অপশনের মধ্যে গিয়ে দেখবেন অ্যাকাউন্ট নামক একটা অপশন আছে। জি জি। ওখানে গিয়ে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন আছে। ওখান থেকে যদি আপনি এর আগে জিমেইল না খুলে থাকেন তাহলে 2টো আপনি ফোন নাম্বার ছাড়াই খুলতে পারবেন, আর বাদ বাকি 3টা আপনাকে ফোন নাম্বার দিয়ে খুলতে হবে। সেক্ষেত্রে আপনি একটা ফোন নাম্বার দিয়ে ওখানে 2টো জিমেইল খুলতে পারবেন। আচ্ছা, একটা নাম্বার দিয়ে 2টা খোলা যায় না? হ্যাঁ, ওখানে একটা নাম্বার দিয়ে 2টো খুলতে পারবেন। আচ্ছা, আর এই এখান থেকে ইয়ার ব্যাপারটা কি বললেন? এখান থেকে মানে আমি যদি জায়গা যে সিলেক্ট করব ফেসবুক অ্যাকাউন্টের জন্য বা জিমেইল অ্যাকাউন্টের জন্য, যে কান্ট্রি বা জায়গা সিলেক্ট করব, এগুলোর মানে নেম এবং জায়গা সবকিছুই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আপনার অ্যাড্রেস যা কিছু আছে সবকিছু এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনি। আচ্ছা, আর আপনি কোনো পিকচার আপনি
গুগল থেকে ডাউনলোড করে আপনি নেবেন না। পিকচারের জন্য আপনি ব্যবহার করতে পারেন পিক্সেল। আপনার অ্যাকাউন্টে যে পিকচার গুলো ব্যবহার করবেন এর জন্য ব্যবহার করবেন এই সাইটটা, হয় পিক্সেল ব্যবহার করবেন, এরকম ফ্রি অনেক সাইট আছে, পিক্সেল আছে, তারপরে পিকজাবে আছে। এই সাইটগুলো থেকে আপনার যে টাইপের পিকচার প্রয়োজন আপনি সেই টাইপের পিকচার ডাউনলোড করে নেন। এই পিকচার গুলোতে কোনো কপিরাইট নেই। এই পিকচার গুলোর মধ্যে আপনার কোনো কপিরাইট নেই। এই পিকচার গুলো যদি আপনি আপনার নিউ ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে দিয়ে দেন, প্রোফাইল পিকচার করেন আর যাই করেন, আপনার এই পিকচার গুলো কপিরাইট না থাকার কারণে আপনার অ্যাকাউন্ট গুলো ডিসেবল হবে না। আমাদের যখন ফাইবারের অ্যাকাউন্ট খোলা হবে তখন কি করা হবে? তখন মূলত আমরা যে কাজগুলো শিখবো সেই কাজগুলোর উপর গিগ দিয়ে দেবো। যেমন মানে নামটার কথা জিজ্ঞেস করছি, নামটা তখন কি হবে? আমাদের নামেই থাকবে? হ্যাঁ, আপনাদের নেমেই থাকবে। এখানে ইউজার নেম একটা বিষয় আছে। ইউজার নেম যদি দেখা যায় যে আপনার নেম অলরেডি কেউ নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে ইউজার নেমটা আমাদেরকে আলাদা করে দিতে হবে। কিন্তু আমাদের সাইফুল ইসলাম ভাই, আপনার ওখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। আপনাদের ইউজার নেম আপনাদের যা ইচ্ছা তাই দেয়া যাবে, কিন্তু আপনাদের ব্যাংক ডিটেলস যেটা আছে, অর্থাৎ আপনাদের পেমেন্টের জন্য যে ডিটেলসটা দিতে হবে এইটা আপনাদের অরিজিনাল দিতে হবে সবকিছু। ইউজার নেম এখানে কোনো বিষয় না। আচ্ছা ভাইয়া, একটা কথা, ফাইবারে কি আসলে একটা ওয়াইফাই রাউটার থেকে কি একটা ইউজ হয়, একাধিক ইউজ করা যায়? হ্যাঁ, একাধিক ইউজ করা যায়, কিন্তু আপনার জন্য একটা করাটাই বেটার। প্রবলেম হয় যে আমরা কি নামগুলা মেল এরকম কোনো বিষয় আছে? জি, বুঝিনি আপনার কথা। নামগুলা কি মেল দিব না ফিমেল দিব, এরকম কোনো বিষয় আছে কিনা? ফেসবুকের ফেসবুকের বা জিমেইলের? আপনার মেলও দিতে পারেন, ফিমেলও দিতে পারেন, এটা কোনো বিষয় না। থ্যাংক ইউ ভাই। মিনহাজ ভাই, তাহলে আমাদের মূল কথা হলো আমরা ওই জিমেল অ্যাকাউন্ট লাগবে 5টা, এরপরে ফেসবুকের অ্যাকাউন্ট 3টা, টুইটার একটা, আর হলো লিঙ্কডইন একটা, না? লিঙ্কডইন আমরা পরে খুলে নেব, লিঙ্কডইন আমরা এর মধ্যে এগুলো কি বাইরে অ্যাড্রেস দিতে হবে নাকি? আমরা ফেসবুক অ্যাকাউন্ট গুলো শুধুমাত্র বাইরের অ্যাড্রেস দিয়ে খুলবো। আদার্স গুলো আমরা বাংলাদেশের অ্যাকাউন্ট দিয়ে কোনো সমস্যা নেই, আমাদের নিজের নেমে আমরা শুধু আমাদের ফেসবুক অ্যাকাউন্ট গুলো বাইরের অ্যাড্রেস দিয়ে খুলবো। বাদ বাকি আদার্স যেগুলো আছে সেগুলো আমাদের নিজেদের অ্যাড্রেস দিয়ে খুললেও কোনো সমস্যা নেই। ফাইবারের যে ব্যাপারটা, ফাইবার অ্যাকাউন্টটা কি আমরা মানে অন্য কোনো রাউটার থেকে ইউজ করলে সমস্যা হবে? যদি আমরা রাউটার চেঞ্জ করি কোনো সমস্যা হবে ফাইবার অ্যাকাউন্টে? ফাইবার অ্যাকাউন্ট আপনারা মূলত একটা ইয়ে থেকে ব্যবহার করবেন। আপনি আপনার মোবাইল ফোনের ডাটা ব্যবহার করতে পারেন আর আপনার রাউটার ব্যবহার করতে পারেন। অন্যের রাউটার ব্যবহার না করাটাই বেটার। মানে কোনো সমস্যা হবে? আমার যদি কোনো কারণে দুইটা রাউটার ইউজ করে ফেলি, সাপোজ একটা রাউটার নষ্ট হয়ে গেছে, আরেকটা রাউটার ইউজ করলাম, দেন কোনো সমস্যা হবে? আইপি অ্যাড্রেস যাবে ওখানে? কোনো সমস্যা হবে না, কিন্তু আপনার দ্বিতীয় রাউটার যদি অন্য কোনো ফাইবার থাকে তখন সমস্যা হবে। ও আচ্ছা আচ্ছা, মানে এই রাউটার যেন ফাইবারে না থাকে, তাহলে আর ঝামেলা হবে না দ্বিতীয় রাউটারটা। আচ্ছা ঠিক আছে ভাইয়া। যারা নতুন এসেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে জয়েন করে নিন, জয়েন হয়ে নিন। হ্যাঁ, আরেকটা কনফিউশন, যেটা হচ্ছে আমি যদি সাব রাউটার হিসেবে ইউজ করি, যেহেতু এই রাউটার আমার একজন ইউজ করে, আমি সাব রাউটার হিসেবে ইউজ করলাম, সেক্ষেত্রে কি প্রবলেম? না, কোনো প্রবলেম নেই। ভাই আমার একটা কোশ্চেন ছিল।
জি বলেন। আমি হচ্ছে ভাই টুইটার অ্যাকাউন্ট খুলছি কিছুদিন আগে, ওখানে হচ্ছে সব বাংলাদেশি অ্যাড্রেস দেওয়া, আমার আসল নাম দেওয়া, তো ওটা কি কোনো প্রবলেম হবে? না, এটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাই। আচ্ছা ভাইয়া, আপনি যেখানে বলেছেন যে 5টা জিমেল অ্যাকাউন্ট খুলতে, এখানে কি আমার তো আগের 2টা জিমেল অ্যাকাউন্ট আছে, আমি কি ওই দুটো সহ 5টা খুলবো নাকি একদম নিউ হ্যাঁ, 5টা খুলবো? আপনার আগের যে দুটো আছে ও দুটো সহ আপনি টোটাল আপনার 5টা জিমেল অ্যাকাউন্ট থাকলেই হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া, যে ফেসবুক অ্যাকাউন্ট গুলো খুলতে বলছেন, সেগুলোর নেম কেমন নেম দিব? মানে আমেরিকান কার্ড? আপনি তো ফেক নেম জেনারেটর ব্যবহার করবেন, আপনাদেরকে তো আমি দেখাইলাম, অর্থাৎ আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, দিয়ে দেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংকটা দেয়া আছে, আপনারা লিংকটা ইউজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাই টুইটার কি একটা অ্যাকাউন্ট থাকলে হবে না? হ্যাঁ, টুইটার একটা থাকলেই হয়ে যাবে আপনার। ঠিক আছে। স্যার পিকচারটা যেন কোথা থেকে ডাউনলোড করতে নিতে বললেন, ওইটা লিংকটা একটু কাইন্ডলি দিবেন। pixel.com। আপনার pixel.com থেকে ডাউনলোড করে নিতে পারবেন, তারপরে আপনি চাইলে পিক্সাবে থেকে ডাউনলোড করে নিতে পারবেন, চাইলে আদার্স আরো অনেক সফটওয়্যার আছে, কপিরাইট ফ্রি লিখে সার্চ করলে অনেকগুলো পেয়ে যাবেন এখান থেকে। ভাইয়া এটা কি দিলেন চ্যাট বক্সে? এটা মূলত পিক্সেলের লিংক, আর উপরেরটা আপনার ফেক নেম জেনারেটরের লিংক। আমাদের ডিজিটাল মার্কেটিংটা মূলত আমাদের কমিউনিকেশন মার্কেটিং। আমরা মানুষের সঙ্গে কি রকম কমিউনিকেট করতে পারি তার উপর নির্ভর করে আমাদের এই মার্কেটিং স্কিল এবং আদার্স বিষয়গুলো। যেমন একটু আগে আমাদের ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে হবে আমাদেরকে, যেমন ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর কাজ করতে হবে, এসইওর কাজ করতে হবে, তারপর আমাদের সোশ্যাল মিডিয়ার আদার্স কাজগুলো করতে হবে, প্রোফাইল সেটআপ এন্ড অপটিমাইজেশন এগুলোর কাজ করতে হবে, ম্যাক্সিমাম সময় আমাদের ফলোয়ার বাড়ানো এবং আদার্স কাজগুলো করতে হবে। আর এই কাজগুলো করতে গেলে আমাদেরকে আমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। আমাদের কমিউনিকেশন স্কিলটা যত ভালো হবে আমরা তত বেটার পাবো, এখান থেকে ফিডব্যাক পাবো। তো ডিজিটাল মার্কেটিং ওয়ালাইকুম আসসালাম আপু, বলে। স্যার আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমি একটা জিমেইলের একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটা পাসওয়ার্ড সবকিছু আমি ঠিকভাবে করেছি, ফেক জেনারেশন থেকে ওখান থেকে আমি নামটা আমি সব মানে ইংলিশ নেম চেয়েছিল, সবকিছু ঠিক করার পরেও সে আমার নেগেটিভ রিভিউ দিয়েছে যে পাসওয়ার্ড নাকি ভুল। কিন্তু আমি কালকে আবার ট্রাই করেছিলাম যে আসলে কি ওটা ভুল নাকি, আমি অ্যাকাউন্টে এখনো ঢুকতে পারতেছি, বাট তবুও তারা বললো যে আমার পাসওয়ার্ডটা নাকি ভুল। এটা কি মানে এমন কোনো আপু ভাইয়াটা কি ইন্ডিয়ান ছিল? ইন্ডিয়ান বা বাংলাদেশি ছিল? বুঝি নাই ভাইয়া মানে যার কাজ করছেন সে কি ইন্ডিয়ান বা বাংলাদেশি ছিল? আমি গতকাল পরশুদিন আমি কাজ করছি, আমার দেখি নাই, কারণ আমার অ্যাকাউন্টও ঠিক ছিল, পরে বলতেছে এটা কি হ্যাঁ এক কাজ করেন আমাকে আপু, এক কাজ করেন পাসওয়ার্ড ভুল বলে।
জি আপনি এক কাজ করেন, আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে আপনার 5টা লাগবে না, ওটা আপনার জন্য নিজের জন্য রেখে দিন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। কারণ আপনাকে তো অলরেডি সে আপনার কাছ থেকে নেয়নি। আচ্ছা, তার মানে সে আমার অ্যাকাউন্টে নেয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি ভাইয়া। চেঞ্জ করে করে নেন। এটা অনেক সময় হয়, দেখা যায় আপনার এখানে ওপেন হচ্ছে তার ওখানে ওপেন হচ্ছে না, এটা স্বাভাবিক বিষয়। না, আমি ভাবলাম মনে হয় ওরা ইচ্ছা করেও নেগেটিভ রিভিউ দিতে পারে, না, বা অনেক সময় এরকম হয় না অনেক ফ্রড। সময় ইন্ডিয়ান হলে ইচ্ছা করে নেগেটিভ রিভিউ দিয়ে দেয়। তো ডিজিটাল হ্যালো, মার্কেটিং আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটু বাইরে যাব, ক্লাসটা না করতে পারবো না। আমি কি পরে স্যার ভিডিওটা পাবো ক্লাসের? আমি আসলে ভিডিও করছি না, আপনার আপনার সঙ্গে যারা ক্লাস করছে তাদের কাছ থেকে যদি আপনি ভিডিও নিতে পারেন তাহলে নিতে পারেন, তাদের মধ্যে কেউ যদি রেকর্ড করে তাদের কাছ থেকে আপনি নিতে পারেন। আচ্ছা স্যার, ওকে আচ্ছা ভাই, স্যার। নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি অনেকগুলো ইনফরমেশন মিস করেছি। আচ্ছা, ফেসবুকের অ্যাকাউন্ট লাগবে হচ্ছে ভাইয়া মোট হচ্ছে তিনটা না, আপনার তিনটা। এই জি, তিনটার তিনটা। ভিতরে একটা বাংলাদেশি নামে হবে নাকি তিনটা নামই আমার ইউএস বা ওই জাতীয় কান্ট্রি লাগবে? তিনটা আপনি তিনটা কান্ট্রির ঠিকানা দিয়ে করবেন, একটা ইউএস দিয়ে করবেন, একটা ইউনাইটেড স্টেট দিয়ে করবেন, আর একটা কানাডা দিয়ে করলেই হয়ে যাবে। ওকে, আর জিমেল গুলো? জিমেল গুলো বাংলাদেশি হলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ফেসবুকের ক্ষেত্রে ফোন নাম্বার তো চাই। জিমেল ফেসবুক এখন কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য ফোন নাম্বার চাই, সেক্ষেত্রে আমি কোন ফোন নাম্বারটা দিব? আপনি ফোন নাম্বার হিসেবে বাংলাদেশি ফোন নাম্বারই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি একটা কাজ করবেন, আপনি আগে আপনার মেইল থেকে আপনার কম্পিউটার থেকে আপনি আপনার ইয়াটা খুলে নেবেন, সেক্ষেত্রে আপনার প্রথমেই ফোন নাম্বারটা চাবে না। টোটাল আইডি সেট আপ করার পর আপনার কাছে ফোন নাম্বার চাবে, দেন আপনি সেক্ষেত্রে ফোন নাম্বার কোনটা দিব আমি সেটাই বলতেছি আর কি। আমি আপনাকে দেখাচ্ছি, ফোন নাম্বার ছাড়াই আপনি আইডি খুলতে পারবেন, উইদাউট ফোন ওকে নাম্বার ভাইয়া, আপনি আইডি খুলতে পারবেন। ওকে ভাইয়া, একটু যদি দেখাতেন ভালো হয়। স্যার অ্যাকাউন্টে মেইল অথবা ইমেল এগুলোর কি কোনো ইয়ে আছে, ফিক্সড আছে? জি না, আপনার ইচ্ছা, আপনি যে কোনো ইয়েতে খুলতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার অ্যাকাউন্ট কি মেইল না ফিমেল? বললাম তো আপনার ইচ্ছা, আপনি যে কোনো ইয়েতেই খুলতে পারেন। অ্যাকাউন্ট গুলোকে আমরা জিমেল থেকে খুলবো না সব নাকি? আপনি যে কোনো মেল দিয়ে খুলতে পারেন, আপনাকে জিমেল দিয়ে খুলতে হবে এমন কোনো কথা নয় তো। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার একটু সমস্যা হচ্ছে, সেটা হলো আমি আসলে পিসিতে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করেছিলাম কিন্তু ওটা কোনোভাবেই কানেক্ট করতে পারছি না। যদি কেউ আমাকে একটু হোয়াটসঅ্যাপ পিসিতে ডাউনলোড করার দরকার নেই, আপনি পিসিতে ওয়েব ওয়েব হোয়াটসঅ্যাপ ইয়ে করেন তাহলে আপনি পেয়ে যাবেন। স্ক্যান করতে হবে, একটা কোড আছে, স্ক্যান করতে হবে। স্ক্যান করেন। মোবাইল থেকে স্ক্যান করতে হবে, মোবাইলের হোয়াটসঅ্যাপ আগে ওপেন করতে হবে, নাহলে হবে না।
এরকম নয়েজ আসতেছে। তো আমার মেইল খুলে নেওয়া হয়ে গেছে, এখন জাস্ট আমি অ্যাকাউন্টটা করব, ওপেন করব। আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি, নিউ পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি বল। ভাইয়া আমি আজকে নিউ জয়েন করেছি, তো আমি আসলে কিছু বুঝতেছি না যে কিভাবে কি করবো কাছ থেকে। মূলত আপনি মেল দিয়ে আপনার যদি সাইন আপ করেন ফেসবুকে, সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা লাগবে না, এই হলো বিষয়টা। কিন্তু আপনার আপনি যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন অবশ্যই ব্রাউজারটাকে একবারে ক্লিন করে নেবেন, আদারওয়াইজ আপনার কাছে কিন্তু ফোন নাম্বার চাবে। ভাইয়া আমি এটা না, আমি আসলে জানতে চাচ্ছি যে মানে আমাকে কি করতে হবে? আমি একটু আগেই জয়েন করেছি, আমি আজকে নিউ। আচ্ছা, আপনাকে মূলত 3টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে হবে, আপনার 5টা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে হবে, আর 2টো ইয়াহু অ্যাকাউন্ট খুলে নিতে হবে। এগুলোই তো কাজ, তাই না? এগুলো আর একটা আপনার টুইটার অ্যাকাউন্ট খুলে নেবেন। আজকে যে আপনাকে আজকে যে সব ভাইয়া কিছু আমার অলরেডি টুইটার অ্যাকাউন্ট একটা আছে। আচ্ছা, থাকলে টুইটার অ্যাকাউন্ট খোলার দরকার নেই। আপনাকে যে আজকে এগুলো সবগুলোই 2টা ফেসবুক অ্যাকাউন্ট আমার অলরেডি আছে ভাইয়া। তাহলে আপনি আর 2টো খুলে নিন, কারণ একটা তো আপনার পার্সোনাল আছে, পার্সোনালটা দিয়ে তো আপনি মার্কেটিং করবেন না। না ভাইয়া। তাহলে আর 2টো লাগবে, আপনার টোটাল 3টা ফেক অ্যাকাউন্ট লাগবে। আর জি জি। এই যে আপনি মেলটা খুললেন, এটা কোথা থেকে খুললেন? এটা আমি খুলেছি ইয়ান্ডেক্স মেল। এখান থেকে কি সবগুলা খুললে দেবো নাকি জিমেল লাগবো? না, আপনাদের তো জিমেল লাগবে। এই ইয়ান্ডেক্স মেল আমরা কেন ব্যবহার করব সামনে সেটা দেখবো। ইয়ান্ডেক্স মেল এবং আদার্স মেল গুলো যেগুলোর মধ্যে ফোন নাম্বার লাগে না,
এগুলো আমরা কেন ব্যবহার করব, এগুলো আমরা সামনের দিকে দেখবো। এই মেইলটা তো ইউজ করা যায় না, ইয়ান্ডেক্স মেইল থেকে যে মেইলটা কি করতেছি। হ্যাঁ, এটা আমরা ইউজ করতে পারবো, তবে এগুলো আমরা মূলত আমাদের এই ফেসবুক অ্যাকাউন্ট বা আদার্স এগুলোর জন্য ব্যবহার করব না। এগুলোর কাজ অন্য কাজ আছে। আমরা যখন ব্যাকলিংক এবং অন্যান্য কাজগুলো করব তখন এইগুলো ব্যবহার করব। না, আপনার তো এত এত জিমেল খুলে আপনি বাইরের জন্য ব্যাকলিংক করতে পারবেন না। তাহলে ভাই যে আমরা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো জিমেল দিয়ে খুলবো না ইয়ান্ডেক্স দিয়ে খুলবো? আপনি জিমেল অথবা ইয়াহু দিয়ে খুলবেন, কেননা আপনার এই অ্যাকাউন্ট গুলো তো লাগবে। এই অ্যাকাউন্ট গুলো তো আপনার লাইফ টাইম আপনার ইয়াতে থাকবে। যতদিন মার্কেটিং করবেন ততদিন তো আপনার অ্যাকাউন্ট গুলো লাগবে, তাই না? জি জি। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো এর আগে ফেসবুক অ্যাকাউন্ট মানে ফাইবারে কাজ করার জন্য খুলছিলাম, কিন্তু আমি তো ওগুলোর নাম ফেক নাম দিই নাই, মানে অরিজিনাল নাম দিয়ে খুলছিলাম। তো ওগুলা কি হবে না নাকি, নতুন করে খোলা লাগবে নাকি তাই বলছি। আপনি নতুন করে খুলে নেন অরিজিনাল, না হয় নতুবা আপনি নেম চেঞ্জ করে নেন। ও তাহলে ওখানে ফেক নেম সেট করলেই হবে স্যার? হ্যাঁ, ফেক নেম সেট করলেই হয়ে যাবে। আর ছবিগুলো হলো ইয়া থেকে দেওয়া লাগবে না স্যার? তাহলে ছবিও চেঞ্জ করাতে লাগবে প্রোফাইলে? ছবি চেঞ্জ করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। যা হোক, আমরা কথা বলতেই অনেকক্ষণ সময় শেষ করে ফেললাম। আমরা ডিজিটাল মার্কেটিং কেন করব এই বিষয়ে আলোচনা করি এখন আমরা। তারপরে আপনাদের যার যেটা প্রশ্ন আছে শেষের দিকে করিয়েন, প্রশ্নগুলো জমা রেখে দেন। তো বর্তমান সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা হলো আমাদের দেশে কিন্তু তুলনামূলক অনেক কম। অনেক ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং কে তাদের ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় মনে করে না আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। অথচ আমরা বহির্বিশ্বের দিকে যদি তাকাই তাহলে দেখবো তাদের স্মল বিজনেস থেকে শুরু করে বড় যে বিজনেস গুলো আছে, লার্জ যে বিজনেস গুলো আছে, সবখানেই তারা ডিজিটাল মার্কেটিং এর প্রয়োগ ঘটাচ্ছে। যদিও আমাদের দেশে বর্তমান কিঞ্চিত পরিবর্তন আছে। আপনার যেমন আগে লাক্স তারপরে আপনার আদার্স ইয়েগুলো আছে, ইউনিলিভার থেকে শুরু করে বড় বড় কোম্পানি গুলো আছে, এরা ইদানিং ডিজিটাল মার্কেটিং এর দিকে ঢুকে পড়ছে। আপনি যদি আপনার ফেসবুক মেসেঞ্জার বা আপনার ইনস্টাগ্রাম যদি চেক করেন দেখবেন এদের যে অ্যাড আছে এখন নিত্য আপনাদের চোখে পড়ে। এটা কিন্তু আজ থেকে 2 বছর আগে চোখে পড়তো না। অথচ ডিজিটাল মার্কেটিং যদি আমাদের দেশের কোম্পানিগুলো প্রয়োগ করতো সেক্ষেত্রে তারা নতুন নতুন কাস্টমার তৈরি করতে পারতো এবং প্রতিযোগীদের সাথে সহজেই প্রতিযোগিতা করতে পারতো। যারা ডিজিটাল মার্কেটিং এর প্রয়োজনীয়তা এখনো বুঝতে পারেনি তাদের জন্য মূলত আজকের এই কথা। ভোক্তারা বেশি বেশি ডিজিটাল হচ্ছে। তো আপনি আপনার নিজের দিকে চিন্তা করেন, আপনি আজ থেকে 2 বছর আগে ডিজিটালাইজেশনের প্রতি কতটা ঝুঁকেছিলেন আর বর্তমান আপনি ডিজিটালাইজেশনের প্রতি কতটা ঝুঁকছেন। তো আপনি যদি আপনার নিজের পরিবর্তনের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন আপনার সঙ্গে সঙ্গে আপনার সমাজটা পরিবর্তিত হয়ে গেছে। সময় এবং পরিবর্তনের সাথে সাথে প্রতিটি পণ্যের ভোক্তার মাঝে অনেক পরিবর্তন হচ্ছে। ভোক্তারা এখন কোনো পণ্য কেনার আগে দেখতে চায় সেই পণ্যটি কেমন, কি কি গুণাবলী রয়েছে, ভোক্তা সেই পণ্য গ্রহণ করলে কি কি সুবিধা পাবে, অন্য আর কে এমন ধরনের সেবা প্রদান করে ইত্যাদি বর্তমান আমরা দেখে থাকি। তো আপনার কোনো একটা বিষয়ের দরকার, মনে করেন যে রাসেল ভাই আপনি কোনো একটা বিষয় কিনবেন, আপনি একটা ফোন কিনবেন, তো আপনি অবশ্যই বর্তমান ফোনটা কেনার আগে গুগলে গিয়ে ফোনটা সম্পর্কে সার্চ করে দেখেন, ফোনটার রিভিউ দেখেন, কালার দেখেন, তারপরে আদার্স গুলো দেখেন, অন্য যারা ব্যবহার করছে তাদের মতামত গুলো দেখেন, তারা কি কি রিভিউ দিয়েছে, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। কিন্তু আজ থেকে 2 বছর বা 4 বছর আগে আপনি কি এটা করতেন, নাকি আপনার পরিচিত কেউ ওই ফোন কিনেছে তাকে জিজ্ঞেস করে আপনি ফোনটা কিনতে যেতেন, কিংবা বাজারে গিয়ে ডিরেক্ট ওই ফোনটা কিনে আনতেন? জিজ্ঞেস করতেন স্যার। জিজ্ঞেস করতেন। তাহলে আপনার পূর্বের মানসিক অবস্থা আর বর্তমান মানসিক অবস্থা যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মানসিক অবস্থা পরিবর্তন হচ্ছে। তো আমরা যদি আমাদের নিজেদেরকেই ভোক্তা হিসেবে হিসেব করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তার মানসিকতা পরিবর্তন হচ্ছে। তো এখন ভোক্তার যদি মানসিকতা পরিবর্তন হয়, এখন যদি উদ্যোক্তা বা যে আমাদেরকে পণ্যটা দিচ্ছে তার যদি মানসিক অবস্থার পরিবর্তন সে না ঘটায়, সে তার পণ্যটা যদি
ডিজিটাল মার্কেটিং এর বা ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে যদি না রাখে, তার পণ্য সম্পর্কে ডিটেলস গুলো যদি সে না রাখে, তাহলে তার প্রোডাক্টটা সম্পর্কে কি আমরা জানতে পারবো? আর তার প্রোডাক্টটা সম্পর্কে যেহেতু আমরা ভালো কোনো কিছু জানতে পারবো না, তখন দেখা যাচ্ছে তার প্রোডাক্টটা কোয়ালিটি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু অন্য প্রোডাক্ট কিনে নেব, ওই রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু কিনে নেব, তাই তো? জি ভাই। জি স্যার। তো আমরা যদি অন্য প্রোডাক্ট কিনে নেই, সেক্ষেত্রে কিন্তু তার প্রোডাক্টটা নিচের দিকে চলে যাচ্ছে বা তার প্রোডাক্টে বিক্রি কম হচ্ছে। তো এর জন্য ভোক্তার মানসিকতা যেহেতু পরিবর্তন হচ্ছে, সেহেতু ডিজিটাল মার্কেটিংটা করা প্রয়োজন। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিংটা কেন করব, তার দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের অল্প খরচে আমরা এই মার্কেটিং নিয়ে যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা ব্যবহার করতে পারি। তা আমরা যদি প্রচলিত মার্কেটিং পদ্ধতির দিকে তাকাই, আমরা যদি প্রচলিত মার্কেটিং পদ্ধতির দিকে তাকাই, তাহলে আমরা মার্কেটিং করতে গেলে প্রথমে আমাদেরকে প্রোডাক্ট উৎপাদন করতে হয়, দেন আমাদের প্রোডাক্টের জন্য ব্যানার তৈরি করতে হয়, এই ব্যানারটা আবার দেশের বিভিন্ন জায়গায় গিয়ে লাগাতে হয় এবং মানুষকে জানাতে হয়। তো আমাদের এখানে প্রসেসটা অনেক লম্বা। ব্যানার তৈরি করা, সেই ব্যানার আমাদের কর্মচারী বা আদার্স মানুষের দ্বারায় বিভিন্ন জায়গায় বা বাজারে চৌরাস্তার মধ্যে লাগানো, দেন মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং দেন আমাদের প্রোডাক্ট বিক্রি করা। তো আমাদের একটা বিশাল চেনের প্রয়োজন হচ্ছে এখানে, এবং আমাদের এইটা একই সঙ্গে সারা দেশে করা সম্ভব হচ্ছে না, আমাদেরকে পর্যায়ক্রমে করা লাগতেছে। তো আমরা যদি সময়ের হিসেব করি, তাহলে আমাদের দেখতেছি আমাদের এই জায়গার মধ্যে একটা হিউজ সময়ের প্রয়োজন হচ্ছে, হিউজ সময় এবং আমাদের শ্রমের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তো এই কাজটা যদি আমি এখন আমার ডিজিটাল মার্কেটিং এর দিকে যদি করতে চাই, তাহলে কি আমার এই হিউজ সময় বা ইয়াটার প্রয়োজন হচ্ছে? না স্যার, সরাসরি আউটপুটটা পাওয়া যাবে স্যার সেক্ষেত্রে। আমি সরাসরি আউটপুটটা পেয়ে যাচ্ছি। আমি ডিরেক্ট একটা আমার কম্পিউটারের মধ্যে ডিরেক্ট একটা আমি ব্যানার তৈরি করলাম, দেন আমি ফেসবুককে কিছু টাকা দিলাম বা আমি গুগলকে কিছু টাকা দিলাম। গুগল কি করলো, এই যে মানুষগুলো আছে, শুধু যে এই মানুষগুলোর কাছে নয়, শুধু যে এই মানুষগুলোর কাছে তা নয়, আমার টার্গেটেড ট্রাফিক যারা আছে, মনে করেন আমার টার্গেটেড ট্রাফিক যারা ডিজিটাল মার্কেটিং পছন্দ করে তারাই। তো ফেসবুকের কাছে কিন্তু তাদের ডাটা আছে। তো ফেসবুক কিন্তু আমার টার্গেটেড মানে টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে কিন্তু সরাসরি আমাকে পৌঁছে দিচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমার খরচ হচ্ছে $15 থেকে $20 বা $50, ধরে নিলাম আমার এখানে খরচ হচ্ছে $100। এই কাজটা করতে বাংলাদেশে আমার খরচ হচ্ছে $100। তো $100 আমি কিন্তু আমার টার্গেটেড মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। এখন আমি যদি প্র্যাকটিক্যালি করতে যাই, ট্রেডিশনাল মার্কেটিং যদি করতে যাই, তাহলে দেখা যাবে আমার ব্যানার ইত্যাদি তৈরি করতেই আমার চলে যাচ্ছে $1 থেকে $150। $150। তো এটা সারা বাংলাদেশে পরিবহনের একটা ব্যাপার আছে, পরিবহন করতে আমার ধরে দিলাম যে $100। তো তারপরে এটা আবার লাগানোর একটা পারিশ্রমিক ব্যাপার আছে, তো এখানে ধরে নিলাম আমি $200। তো এখন এটা লাগানোর পর আমার এই ব্যানারটা যে আমার টার্গেটেড পাবলিকেরাই দেখবে বা টার্গেটেড ট্রাফিকরাই দেখবে এমন কোনো কথা নেই যে আমার টার্গেটেড ট্রাফিক দেখবে তা নয়, আমার এখানে ট্রাফিক দেখবে। এখানে কতজন টার্গেটেড ট্রাফিক তা আমি জানি না। তো ফলাফল আমি কত পাবো সেটাও আমি বুঝতে পারছি না, বা আমার ব্র্যান্ডটা গ্রো হবে কিনা আমি এটা বুঝতে পারছি না। কিন্তু এখানে কিন্তু আমার যদি দেখি, আমার সব মিলে আমার খরচটা কিন্তু ওটার চেয়ে অনেক কম লেগে যাচ্ছে এবং আমার সময়টাও খুব কম লাগছে।
তো যে কারণে বর্তমান আমাদের ই কমার্স কোম্পানিগুলো আগাচ্ছে, যেমন আমাদের দারাজ, ইবে, আদার্স কোম্পানিগুলো যদি দেখেন বর্তমান অনেক আগায় যাচ্ছে। তাই ডিজিটাল মার্কেটিং এর এই সুযোগ লুফে নিচ্ছে পৃথিবীর সকল ছোট বড় কোম্পানিগুলো। আপনি কেন আপনাকে গুটিয়ে রাখবেন? তারপর দ্বিতীয় বিষয় হলো সহজেই ট্র্যাক করা যায়। তো কিভাবে ট্র্যাক করা যায়, আমি যদি দেখি আমার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি চাইলে আমি কাদের কাছে ইয়া করছি, কাদের সাথে কথা বলছি, কাদের কাছে প্রোডাক্ট বিক্রি করছি, এটার টোটাল রিপোর্টটা আমি বিভিন্ন ইয়ার মাধ্যমে ট্র্যাক করতে পারবো। তো আমি যদি একটা ফেসবুকে অ্যাড দেই, তাহলে অ্যাড দিলে আমি একটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমি সেই অ্যাডের পারফরমেন্সটা আমি ট্র্যাক করতে পারবো। তো আরো সহজভাবে যদি বলি, আমি একটা লিংক দিচ্ছি আপনাদেরকে, আপনারা সকলে এই লিংকটার মধ্যে জাস্ট জয়েন করবেন। আমি অ্যানালাইটিকটা ওপেন করে নিই। স্যার ক্লাসে কি করানো হয়েছে একটু শুরু থেকে বলবেন? আমাদের এখানে একটু কারেন্ট ছিল না। ভাই স্ক্রিন রেকর্ড হচ্ছে, আপনি পরে দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে জাস্ট কথা বলছি, আমরা কেন ডিজিটাল মার্কেটিং করব সেই বিষয় নিয়ে। তো আমি একটা লিংক আপনাদেরকে চ্যাট বক্সের মধ্যে দিয়ে দিয়েছি, এই লিংকটার মধ্যে জয়েন করেন। জাস্ট লিংকটা ওপেন করেন, জাস্ট আমি তারপর আপনাদেরকে ট্র্যাকিং এর বিষয়টা বোঝাচ্ছি। তো আমার ডিজিটাল মার্কেটিং এ এভাবে আমি ট্র্যাকিং করতে পারি। তো আমার এই লিংকটার মধ্যে যতজনই জয়েন করুক না কেন, আমার এখানে সেই সংখ্যাটা এখানে উঠে যাবে যে আমার এই লিংকে কতজন মানুষ এখন পর্যন্ত আছে। তো যতজনই জয়েন করবে আমার এখানে এই সংখ্যাটা তাদের রিয়েল টাইম অনুযায়ী দেখাবে। তো এখন বর্তমান আমার এই লিংকটার মধ্যে 34 জন ওপেন করেছে। তো 34 জন ওপেন করে আমার যে পেজগুলো আছে, কে কোন পেজগুলোর মধ্যে যাচ্ছে না যাচ্ছে, টোটাল রিপোর্টটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব। এবং কেউ কি ড্রপ করছে কিনা, ড্রপ করার পর অন্য পেজে যাচ্ছে কিনা, টোটাল হিসাবটা আমি এখান থেকে পেয়ে যাব। তো আমার এই যে ট্র্যাকিং এর বিষয়টা, আমি এখানে ট্র্যাকিং এ গেলে দেখতে পারবো কোন দিন কি পরিমাণ, কোথা থেকে কোন মানুষ আমার এখানে ডিরেক্ট আসছে, টোটাল রিপোর্টটা আমি পেয়ে যাব। তো কয়টার সময় এসেছে, কোন মোবাইল ফোন ব্যবহার করছে নাকি ডেস্কটপ ব্যবহার করে আসছে, পৃথিবীর কোন দেশ থেকে আসছে, টোটাল রিপোর্টটা আমি এখানে পেয়ে যাব। তো ডেস্কটপ ব্যবহার করে আমার এখানে 73.2% আছে, মোবাইল ব্যবহার করে 26.8% আছে। তো আমি আমার টোটাল রিপোর্টটাই এই অ্যানালাইটিকের মাধ্যমে বের করতে পারি আসলে আমার কতজন আমার এখানে আছে। তো বর্তমান রিয়েল টাইম ওভারভিউ এ গেলে আমি বর্তমান হিসেবটা দেখতে পারবো। তো আমার এখানে 37 জন বর্তমান আমার এই কিভাবে জয়েন করবো বুঝছি না কোন। যে বুঝিনি আপনার কথা স্যার ওই লিংকে জয়েন হবো কিভাবে? আমি জাস্ট লিংকটা আপনাকে ওপেন করতে বলছি, আপনি ওপেন করছি স্যার। লিংকটার মধ্যে অলরেডি 37 জন লিংকটা ওপেন করে রেখেছে। তার মধ্যে আমার ডেস্কটপ থেকে 82% লোক ব্যবহার করছে, আমার 18% লোক ব্যবহার করছে মোবাইল থেকে। এবং তারা কোন কোন পেজগুলো আমার ব্যবহার করছে সেটা দেখাচ্ছে। তো আমার টপ লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ, এবং আমার এদিকে দুটো লোকেশন দেখাচ্ছে, এই দুটো আমার বাইরের লোকেশন দেখাচ্ছে। মেবি দু একজন আপনাদের ভিপিএন এ আছেন, আপনারা লক্ষ্য করে দেখলে দেখতে পারেন। তো আমার ট্রাফিক সোর্সটা কি, আমি
আমার ট্রাফিক সোর্সটা কি সেটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পারি যে আসলে আমার ট্রাফিক সোর্সটা কি, আমি সেই বিষয়টাও এখান থেকে দেখতে পারি। তো আমার ট্রাফিক সোর্স অর্গানিক গুগলের মাধ্যমে আছে সেটা দেখাচ্ছে। তো আমার কোন কন্টেন্টে আছে, আমার কোন লোকেশনে আছে, আমার কনভারসেশন ইভেন্ট, টোটাল ট্র্যাকিং বিষয়টা আমি এখান থেকে আপনাদের করতে পারি। তো ডিজিটাল মার্কেটিং যদি আমি করি তাহলে কিন্তু আমি এভাবে ট্র্যাকিং করে আমার কোন মানুষেরা আমার এখানে ঢুকছে টোটাল হিসেবটা আমি এখান থেকে পাই। এটা কি আমি অ্যানালাইটিক মার্কেটিং করলে কি আমি এটা পারবো? না, আমি অ্যানালাইটিক মার্কেটিং করলে এই বিষয়টা পারবো না। তো আমি যেহেতু ট্র্যাক করার মাধ্যমে এই বিষয়টা ইজিলি জানতে পারি, আমি এরকম ট্র্যাকিং এর মাধ্যমে জানতে পারি যেহেতু ইজিলি যে আমার ভিজিটররা আমার মূলত কোন বিষয়টা পছন্দ করছে বা কোন লেখাটা সবচেয়ে বেশি দেখতেছে। আমি যেহেতু এই বিষয়টা করতে পারি, মানুষের পছন্দ সম্পর্কে আমার একটা আইডিয়া কিন্তু আমি এখান থেকে জেনারেট করতে পারছি। তো আইডিয়া যেহেতু আমি জেনারেট করতে পারছি সেহেতু কিন্তু মানুষের পছন্দ অনুযায়ী আমি যদি এখন আমার লেখাগুলো দেই বা আমার প্রোডাক্ট গুলো যদি আমি দিয়ে দেই তাহলে আমার তাদেরকে রিয়েলাইজ করা এবং তাদের কাছে প্রোডাক্ট বিক্রি করাটা ইজি হয়ে যায়, যেটা আমি আমার এই অর্গানিক মার্কেটিং এ পারবো না। তো আমি যেহেতু ট্র্যাক করতে পারি সেহেতু আমার এখানে যদি দেখি যে আমার মার্কেটিং পদ্ধতি ভালো হচ্ছে না, আমার মার্কেটিং ঠিকঠাক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে মার্কেটিং পদ্ধতিটা সহজেই চেঞ্জ করতে পারি। আর মার্কেটিংটা আমি সহজেই চেঞ্জ করে আমি অন্য ওয়েতে মার্কেটিংটা করতে পারি। কিন্তু যদি আমি আমার বর্তমান যে প্র্যাকটিক্যাল মার্কেটিং আছে বা ট্রেডিশনাল মার্কেটিং আছে, এখানে যদি আমার এই যে সমস্যাটা বা ধরতেই আমার অনেক সময় চলে যাবে যে আমার কেন কাস্টমার আসছে না এবং আদার্স হচ্ছে না, এই যে সমস্যাটা ধরতেই কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে 3 থেকে 6 মাসের মতন চলে যাচ্ছে। এখন যদি আমার এটা সিজনাল কোনো বিজনেস হয় যে আমার ধরেন প্রোডাক্টটা শুধুমাত্র শীতকালেই চলবে, তো আমার যদি 3 থেকে 6 মান্থই যদি চলে যায় তাহলে আমি এখানে বিজনেসটা করব কখন? আমার এখানে বিজনেস করার আমার এখানে তখন বিজনেস করার অপশনটাই থাকছে না। তো স্বাভাবিকভাবেই এই কারণে ট্রেডিশনাল মার্কেটিং এর চেয়ে মার্কেটিং থেকে মানুষ সরে গিয়ে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর দিকে আসছে, কেননা এখানে চাইলেই খুব সহজে তার মার্কেটিং স্ট্র্যাটেজি সে পরিবর্তন করতে পারে। তারপরে আমাদের ডিজিটাল মার্কেটিং এ বর্তমান বিভিন্ন ট্রেন্ড গুলো শনাক্ত করে সেই অনুযায়ী মার্কেটিং করা যায়। তো বর্তমান ট্রেন্ড কি কি, তো আমরা সেটা সম্পর্কে একটু আলোচনা করি। তো কিছুদিন আগে আমাদের গত কিছুদিন আগে আমাদের আমেরিকার নির্বাচন চলে গেল। তো আমেরিকার নির্বাচন নিয়ে যদি আমরা কোনো টি শার্টের মার্কেটিং করতাম তাহলে কিন্তু আমরা করতে পারতাম, এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড। তো তারও কিছুদিন আগে আমাদের আরো বেশ কিছু ট্রেন্ড চলে গেছে। তো আমরা বর্তমান রানিং ট্রেন্ড কি কি আছে সেটা একটু দেখে নিই, তাহলে আমরা করোনা ভাইরাস নিয়ে বর্তমান চলছে। তো এখন করোনা ভাইরাস সম্পর্কে আপনি একটা ট্রেন্ড করতেই পারেন, এই ট্রেন্ডে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আবার আমাদের সামনে পহেলা বৈশাখ আছে, এটাও একটা ট্রেন্ড। তো এই যে ট্রেন্ড গুলো, যে রানিং ট্রেন্ড গুলো আছে, এই ট্রেন্ড গুলো কিন্তু খুব বেশি সময়ের জন্য থাকে না, এই ট্রেন্ড গুলো কিন্তু খুব কম সময়ের জন্য থাকে। তো এই ট্রেন্ডে আপনি কোনো একটা প্রোডাক্টের উপর 20% বা 10% ছাড় দিয়ে বিক্রি করতে চাচ্ছেন, এটা আপনি ডিজিটাল মার্কেটিং এ পারবেন। কিন্তু আপনি আমরা যে দেখি যে ছাড় এগুলো দেয়, অ্যাকচুয়ালি কি গুলো হয়? এটা তো লাভ আছে যে ছাড় দেয়,
হ্যাঁ অবশ্যই তার লাভ আসবে, তার যদি লাভ না আসতো সে ছাড় দেবে কেন? আপনার কোনো একটা প্রোডাক্ট আছে, আপনি বিক্রি করতে পারছেন না, আপনার এমার্জেন্সি টাকার দরকার, তো দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা বিক্রি করে ওই প্রোডাক্টটা ওই সময় তৈরি করলে আপনার 10% ছাড় দিলেও পরের প্রোডাক্টে আপনি 5% লাভ করতেছেন, তাহলে আপনি ছাড় দেবেন না? তো আপনি আপনার এই ট্রেন্ড গুলোকে সিলেক্ট করে আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন। কিন্তু এখন দেখা গেল আপনি যদি ট্রেডিশনাল মার্কেটিং এ যান, তাহলে এই ট্রেন্ড সিলেক্ট করে এই ট্রেন্ড অনুযায়ী আপনার প্রোডাক্ট তৈরি করা, তারপর সেই প্রোডাক্টটাকে মানুষের সামনে প্রমোশন করার পর আপনার দেন মার্কেটিং করতে করতে আপনার ট্রেন্ডটা চলেও যেতে পারে। যদি আপনার ট্রেন্ডটা যদি এখন চলে যায় ট্রেডিশনাল মার্কেটিং এ, কেন ট্রেন্ড তো আমাদের খুব বেশি দিন থাকে না, যদি আপনি সমস্ত কিছু তৈরি করে নিলেন, আপনার প্রমোশন পর্যন্ত করলেন, তো আপনি প্রোডাক্ট তৈরি করলেন, প্রোডাক্ট উৎপাদন করলেন, তারপর প্রোডাক্টের জন্য আপনি ব্যানার বা আদার্স গুলো তৈরি করলেন, তারপরে আপনি প্রমোশন করলেন, কিন্তু ততদিনে আপনার ট্রেনটাই ইন্ড হয়ে গেছে। তো এখন আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ মূলত এখানে লাভ কোনো কিছু পাচ্ছেন নাকি ঘুরে লসের দিকে যাচ্ছেন আপনি? লসই বেশি হওয়ার সম্ভাবনা স্যার। তো আপনার প্রফিট এখানে কিন্তু বিগ জিরো চলে যাচ্ছে। কিন্তু এই কাজটা যদি আপনি ডিজিটাল মার্কেটিং এ করেন তাহলে কিন্তু আপনার এখানে প্রফিট হারানোর সম্ভাবনা নেই, কারণ আপনার এই প্রমোশন পর্যন্ত করতে আপনার সর্বোচ্চ হলে 2 দিনের মধ্যে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারেন। আপনি চাইলে 1 দিনের মধ্যে এই কাজটা করতে পারেন। প্লাস দ্বিতীয় বিষয় হলো ডোর টু ডোর মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হলো ডোর টু ডোর মার্কেটিং। তো ডোর টু ডোর হলো কিভাবে? আমরা বর্তমান যদি তাকাই, নিজেদের দিকে যদি তাকাই, আমরা কিন্তু সকলেই সোশ্যাল মাধ্যমগুলো ব্যবহার করি, তাই তো? আচ্ছা আমাকে বলেন, আপনাদের মধ্যে কে আছেন যার সোশ্যাল মাধ্যম নেই? সবারই আছে স্যার। তো সকলে, সেটাই বলছি যে বর্তমান আমাদের সকলের সোশ্যাল মিডিয়া আছে, তো স্বাভাবিকভাবে আমরা আমাদের ফ্রি সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে কাটাই। জি ভাইয়া। আর আমাদের বর্তমানে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমরা কিছুক্ষণ পর পর ফোনটা চেক করি যে আমাদের সোশ্যাল মিডিয়ায় কোনো নোটিফিকেশন আছে কিনা, কোনো মেসেজ আছে কিনা। আমরা এই বিষয়টা কিন্তু বারবার চেক করি। তো আমরা এইটা বারবার চেক করতে গিয়ে দেখা যায় আমরা 2 মিনিট 1 মিনিট আমরা অনলাইনের মধ্যেই থেকেই যাচ্ছি। এটা আমাদের ব্যস্ত সময়ের মধ্যে আমরা থেকে যাচ্ছি। জি ভাইয়া। তো এর ফলে আমাদের কি হচ্ছে, এই যে আমরা যে নিজেরাই ডিজিটাল হচ্ছি, এই ডিজিটাল হওয়ার ফলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে করতে গিয়ে আমাদের অনেক ধরনের পোস্ট চোখে পড়ে, অনেক প্রমোশনাল পোস্ট চোখে পড়ে। তা আপনি একটা ইউটিউব ভিডিও দেখতে যান, সেখানেও দেখবেন যে আপনার বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন চোখে পড়ছে। তো মূলত এভাবেই আমাদের ভিজিটর নিয়ে আসার জন্য এই ডিজিটাল মার্কেটিং করা, যেটা আমরা ট্রেডিশনাল মার্কেটিং এ করতে পারি না। তো এভাবে যে আমরা যেহেতু সকলেই এভাবে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল অঙ্গনের সাথে জড়িত, এখন যদি আপনি লক্ষ্য করেন কোম্পানিগুলো সেই হিসেবে, আমি একটু আগে ডোর টু ডোর মার্কেটিং এর কথা বললাম, সেই হিসেবে কোম্পানিগুলো আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে আমাদেরকে অ্যাড গুলো দেখাচ্ছে। তার মানে আমাদের দরজায় এসে তাদের পণ্যগুলো দেখাচ্ছে। তো আমাদের ডোর টু ডোর মার্কেটিং কি হচ্ছে? এটাকে ডোর টু ডোর মার্কেটিং বলা যায়? অবশ্যই বলা যায় একদিক দিয়ে। যদি আমরা বর্তমানের মার্কেটিং এর সাথে চিন্তা করি তাহলে এটা অবশ্যই ডোর টু ডোরই, কারণ আমরা সবাই যার যার বাসা থেকেই দেখতে পাচ্ছি। জি অবশ্যই। তারপর হলো কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা আমাদের ডিজিটাল মার্কেটিং এ অনেক সহজ, যেটা ট্রেডিশনাল মার্কেটিং এ আমাদের পক্ষে সম্ভব নয়। তো কাস্টমারের সাথে সম্পর্ক কিভাবে তৈরি করা যায়? এখানে কাস্টমারের সাথে সম্পর্ক এভাবেই তৈরি হচ্ছে, আমাদের বিভিন্ন
যে কোম্পানিগুলো আছে তাদের অনেক গ্রুপ আছে, তাদের অনেক পেজ আছে, তাদের প্রোডাক্ট সম্পর্কে কথা বলার জন্য অনেক জায়গা আছে। তো আমি যদি ইনস্টাগ্রামে গিয়ে একটু সময় নিচ্ছি আমি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। ওকে ভাইয়া, নো প্রবলেম। আচ্ছা, কেউ একজন মনে হয় এখানে বলেছিলেন যে হোয়াটসঅ্যাপে কি জানি করতে হবে। আসলে আমি এটা করেছিলাম, কিন্তু আমি কোনোভাবে এটা কানেক্ট করতে পারছি না। আচ্ছা শুনেন রনি আপু, জি, আগে আপনি মোবাইলে ওপেন করছেন হোয়াটসঅ্যাপটা? মোবাইলে তো আমার হোয়াটসঅ্যাপ আগে থেকেই আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আপনি মোবাইলে যান, যে সেটিং এ যে ওয়েব আছে ওখানে যান, যে ওই ল্যাপটপের অথবা ডেস্কটপের ওই যে ইয়াটা স্ক্যান করেন, তাহলে হয়ে যাবে। আপনি 12 বেসে কয়টা করছেন? শুনতে পাচ্ছি না। হ্যালো, তো তারপর আছে আমাদের কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা বা ডোর টু ডোর মার্কেটিং, তো আমাদের হয়ে গেল। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের বর্তমান যে কোম্পানিগুলো ডিজিটাল মার্কেটিং করছে তাদের বিভিন্ন পেজ, বিভিন্ন গ্রুপ আছে যেগুলোর মধ্যে তারা কাস্টমার, আমরা যারা তাদের ক্লায়েন্ট বা কাস্টমার আছি, আমরা সরাসরি তাদের সঙ্গে তাদের সেই প্রোডাক্ট গুলো সম্পর্কে মতামত দিতে পারি এবং সেই প্রোডাক্ট গুলো আসলে আমাদের জন্য কতটা উপকারী, তাদের প্রোডাক্টের কালার টালার এসব বিষয়ে কথা বলতে পারি তাদের সঙ্গে সরাসরি। তো এর ফলে আমাদের যেটা হচ্ছে সেটা হলো আমাদের কোম্পানি এবং কাস্টমারের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে। এই সুসম্পর্ক তৈরি হওয়ার কারণে কোম্পানি কিন্তু সহজেই জানতে পারছে যে তাদের কাস্টমারের পছন্দ কি, তারা কি চাচ্ছে কি না চাচ্ছে। এখন এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল মার্কেটিং এ সম্ভব না। ট্রেডিশনাল মার্কেটিং এ দেখা যাবে কোনো একটা প্রোডাক্ট বাজারে লঞ্চ করার পর সেই প্রোডাক্ট সম্পর্কে দোকানদারের মতামত তারা পাচ্ছে, কিন্তু তারা কিন্তু সরাসরি ভোক্তাদের মতামত পাচ্ছে না। এখন মনে করেন যে সাইফুল ভাই একটা প্রোডাক্ট লঞ্চ করলো, এই প্রোডাক্টটা লঞ্চ করার পর ট্রেডিশনাল মার্কেটিং এ সেই প্রোডাক্টটা বাংলাদেশে সারা দেশে চলে গেল। এখন এই প্রোডাক্টটা কারা কারা ব্যবহার করে এটা কিন্তু সাইফুল ভাইয়ের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। সম্ভব নয় বললে ভুল হবে, সম্ভব খুঁজে বের করা, কিন্তু এই প্রোডাক্টটা মূলত কারা কারা ব্যবহার করে তাদেরকে খুঁজতে গেলে তাকে যথেষ্ট বেগ পেতে হবে। তো সেক্ষেত্রে তার প্রোডাক্ট সম্পর্কে রিভিউ নিতে গেলে দোকানদারদের কাছ থেকে তাকে রিভিউ নিতে হবে। বাস্তবিক সে কিন্তু তার কাস্টমারদের কাছ থেকে রিভিউ পাচ্ছে না, অর্থাৎ যারা তার মূল ভোক্তা তাদের কাছ থেকে রিভিউ পাচ্ছে না। দোকানদাররা তাকে যা বলবে সেটাই তাকে বিশ্বাস করতে হবে, তাই তো সাইফুল ভাই?
এখন যদি দোকানদার আপনার প্রোডাক্ট ইচ্ছে করে যদি বিক্রি না করে, দেখা যাচ্ছে ওই প্রোডাক্টের কম্পিটিটর প্রোডাক্ট আছে যেটার দাম অনেক কম, যেটা বিক্রি করলে দোকানদারদের লাভ অনেক বেশি, সেক্ষেত্রে দোকানদাররা আপনার প্রোডাক্টটা বিক্রি করবে কি? অবশ্যই। কেন আপনার প্রোডাক্ট বিক্রি করবে? আপনার প্রোডাক্টের মতন সেম প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা বিক্রি করলে দোকানদারদের লাভ অনেক বেশি। হ্যাঁ অবশ্যই বিক্রি করবে না, কারণ ওখান থেকে সে বেনিফিট বেশি পাচ্ছে, আর বেনিফিট তো আমরা খুঁজি যে কোনো জায়গায়। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা বিক্রি হচ্ছে না, আপনার ভোক্তাকে যা বোঝাবে দোকানদার সেটাই কিন্তু রাইট। কিন্তু আপনার যখন ডিজিটাল অঙ্গনে থাকবে, তখন কিন্তু ভোক্তা আপনাকে সরাসরি এই কমপ্লেইনটা জানাতে পারছে, অর্থাৎ ভোক্তার সঙ্গে আপনার একটা সুসম্পর্ক তৈরি হচ্ছে, যেটা আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ পাচ্ছেন না। এই সুসম্পর্কের ফলে আপনার সেলস এবং আদার্স বিষয়গুলো বা মার্কেট অব্যবস্থাপনা যদি আপনার কোনো থাকে, সেটাও কিন্তু আপনার কাছে সহজেই ধরা পড়ছে। তো সুতরাং আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা কাস্টমারদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরি করতে পারি এবং তার উপর নির্ভর করে আমরা কার্যকরী মার্কেটিং পদ্ধতি চালু করতে পারি। এজন্য আমাদের ডিজিটাল মার্কেটিং করা। তারপর হলো প্রতিযোগী ব্যবসায়ী। তো আপনি আপনার প্রতিযোগী ব্যবসায়ী সম্পর্কে ট্রেডিশনাল মার্কেটিং এ খুব বেশি তথ্য পাবেন না, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আসলে আপনি আপনার প্রতিযোগী ব্যবসায়ী সম্পর্কে অনেক তথ্য পেয়ে যাবেন। যেমন সে কি স্ট্র্যাটেজি প্রয়োগ করছে, সে কি ইমেল মার্কেটিং করছে, নাকি সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছে, নাকি সে এসইও মার্কেটিং করছে, তার কিওয়ার্ড কি কি, সে মূলত জনগণের জন্য তার থিম কি রেখেছে বা সে তার ট্যাগলাইন কি রেখেছে, এগুলো কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এ সহজেই করতে পারবেন। তো আপনি কিন্তু এগুলো দেখে আপনার মতন করে আপনার জন্য আপনি কিন্তু মার্কেটিং করতে পারবেন। যেটা আপনি ট্রেডিশনাল মার্কেটিং এ পারবেন। ডিজিটাল মার্কেটিং এ আপনি সার্চ দিলেই দেখতে পারবেন। আমার মনে করেন যে কোনো একটা ল্যাপটপ দরকার, ল্যাপটপ আমি কোনো একটা কিনবো, তো আমি এখানে সার্চ দিলাম আপনার এইচপি, আচ্ছা আমার এখানে এইচপি এলিটবুক 840 আছে, তো আমি এইচপি এলিটবুক 840 লিখে সার্চ করলাম। তারপর স্টোর এইচপি সহ আরো অনেকগুলো ওয়েবসাইট দেখাচ্ছে, তো আমি এখানে কিন্তু দামের বিষয়টা দেখতে পাচ্ছি, যেটা আমি অন্যগুলোর মধ্যে দেখতে পারবো। তো একটার সঙ্গে আর একটার পার্থক্য কি এবং কে কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে এখানে র্যাঙ্ক পেয়েছে, এই বিষয়টা আমি কিন্তু এখান থেকে পর্যালোচনা করলে বের করতে পারবো। তো সেই অনুযায়ী কিন্তু আমি আমারটার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাতে পারবো। কিন্তু এটা কি আমি ট্রেডিশনাল মার্কেটিং এ করতে পারতাম? আমি কিন্তু ট্রেডিশনাল মার্কেটিং এ করতে পারতাম না। তো মানুষ মূলত এইসব কারণে আজকাল ডিজিটাল মার্কেটিং এর দিকে ঝুঁকে পড়ছে। তো ডিজিটাল মার্কেটিং এর সংজ্ঞা নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ আপনারা অলরেডি ডিজিটাল মার্কেটিং করতে যেহেতু এসেছেন, সেহেতু আপনারা সকলেই সংজ্ঞা জানেন, আর বইয়ের সংজ্ঞা বলেও কোনো লাভ নেই। আমরা যেহেতু কাজটা করব, কাজটার দিকেই আমরা ফোকাস করব। এখন আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো আমাকে করতে পারেন, যার যার যেটা প্রশ্ন আছে। ভাইয়া হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে আজকে নতুন করে জয়েন করেছি, আমি কালকে জয়েন করতে পারি নাই, আজকে প্রথম থেকে জয়েনে আছি। আমি এতক্ষণ পর্যন্ত আমি ক্লাস দেখছি ভাইয়া। তো এখন কোশ্চেন গুলো হচ্ছে ভাই, এতক্ষণ তো আমাদের ডিজিটাল মার্কেটিংটা কি সেটা সম্বন্ধে আমাদেরকে পূর্ণ আইডিয়া দিয়ে দিচ্ছেন। এখন আমার জানার ইচ্ছা ছিল যে ক্লাসের মডিউলটা কেমন হবে, মানে কিভাবে ক্লাসটা শুরু করবেন, মানে কিভাবে, যেমন ফেসবুক মার্কেটিং, তারপরে এরপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, এগুলো কি যাবেন আমি বলছি আপনাকে। আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ শিখবো, কিওয়ার্ড বিষয়টা কি এবং কিওয়ার্ড রিসার্চ করতে হয় কিভাবে। তারপর কন্টেন্ট সম্পর্কে ধারণা নেব। তারপর আমরা লিঙ্ক বিল্ডিং এর বেশ কয়েকটা কাজ শিখবো, যেমন ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক,
তারপর লিংক হুইল, তারপর সোশ্যাল বুক মার্কিং, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্ট, দেন আমরা আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ার দিকে যাব, তারপর সর্বশেষ ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন শেষের দিকে দেখব। এই ধরনের কি কোনো গুগল ডক আপনার কি করা আছে? গুগল ডক বলতে মানে গুগল ডকের মধ্যে এরকম ক্লাসের মডিউলটা কি সাজানো আছে আপনার কাছে? না, আমার কাছে কোনো সাজানো নেই। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটা ধারণা থাকতো যে আমরা কোন দিন কোনটা মানে একটু আরো ক্লিয়ার ভাবে হতো, স্পেসিফিক ভাবে। ঠিক আছে, সমস্যা না ভাই। আর আমাদের এখানে দেখা যাচ্ছে পিপল 66, আমাদের বেসে তো এত, ও সরি সরি ভাই, আমি তো আসলে জানি না, কালকে নাকি বলছিলেন যে 11 and 12 বেসের সবাই নাকি এখানে আছে। হ্যাঁ, এখানে 66 হলে আপনি এখানে লোক আছে সর্বোচ্চ হলে আপনি 50 জন হবেন। দেখেন অনেকেই ডাবল হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আসসালামু আলাইকুম স্যার, বলছি আমি 2টা মেইল অ্যাকাউন্ট খুলছি, তাতে ফোন নাম্বার ভেরিফাই চাই নাই, কিন্তু 3 নাম্বারটাতে হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই চাচ্ছে, তো আমি এখন কি করব? এখন আপনাকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তাতে তো মেইল অ্যাকাউন্টে মানে প্রবলেম হবে না? আপনি যেরকম ফেসবুকের কথা বলছেন ফেক খুলতে, সেই ক্ষেত্রে তো মেইলে তো ফোন নাম্বার ভেরিফাই করলে পরবর্তীতে আমার অসুবিধা হবে না? হবে না, কোনো অসুবিধা হবে না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার অবশ্যই আমার তো এই কয়েকটা নাম্বারেই খোলা হয়ে গেছে, আমি এখন তাহলে কি করতে পারি? আপনার যে হয়েছে নিয়ে করেন, পরে আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ স্যার, আমার আগে হলো 3টা জিমেল আইডি খোলা আছে, তো ওগুলা চলবে না নতুন করে আবার খোলা লাগবে? আপনার যদি আগে স্যার, আপনার যদি আগে 3টা খোলা থাকে তাহলেই হয়ে যাবে। আচ্ছা, কিন্তু ভাই আগের গুলো তো আমাদের নিজেদের নাম দিয়েই খোলা, হয়তো এরকম কোনো ইউএস এর বা অন্য কোনো নামে খোলা না। আপনার ইমেল আইডি যে ইউএস এর হতে হবে এমন কোনো কথা না, আপনার আদার্স আইডি গুলো, মানে আমি শুধু বলছি আপনার ফেসবুক আইডি গুলো ফেক আইডি হলেই হয়ে যাবে, আপনার ইমেল আইডি আপনার নিজের হলেও কোনো সমস্যা নেই। ওকে স্যার। জি ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল আসলে অন্য এই যে আপনি যে লিংকটা দিয়েছিলেন একটা ব্লগের, এই ব্লগটা কি আপনার ব্লগ? এই ব্লগটা আমার ব্লগ বললে ভুল হবে, এই ব্লগটা আপনাদের এরকম ক্লাসে দেখাতে গিয়ে করে ফেলেছিলাম। ও আচ্ছা, এটাতে কি এসইও করা আছে? এটাতে ওভাবে এসইও করা নেই, তবে হালকা পাতলা করা আছে, যেটা না করলেই হয়। আপু লিংকটা কোথায় ভাই, লিংকটা কোথায় দিবেন? ভাই লিংকটা কি আবার দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এটা আপনাদের ক্লাসে দেখাতে গিয়ে বিভিন্ন পোস্ট আপলোড করে দেখাতে গিয়ে যতটুকু করা লাগে অতটুকু আপনার এসইও করা। আচ্ছা ভাইয়া, আমার একটু এই ব্লগ নিয়ে কিছু কথা ছিল, ইনফরমেশন জানার ছিল, আমি কি আপনার হেল্প পাইতে পারি? হ্যাঁ, অবশ্যই পেতে পারেন। আমি তাহলে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করব বা কিভাবে ব্লগ নিয়ে তো আপনার টোটাল একটা ক্লাসেই আছে। বুঝিনি ভাইয়া। বললাম যে ব্লগ নিয়ে আপনাদের টোটাল একটা ক্লাসেই আছে। আমার আজকে একটা ইনফরমেশন জানার ছিল আর কি। জি, বুঝিনি আপনার কথা। আচ্ছা, আমি এখানে প্রশ্নটা করি, আচ্ছা ব্লগের যে আর্টিকেল গুলো, আমার যে আর্টিকেল গুলো আগে চলে গেছে, মানে আগে হয়ে গেছে, সেগুলোকে আমি এসইও করব কিভাবে? আপনার আগের আর্টিকেল যেগুলো অলরেডি আপনি পোস্ট করেছেন, এগুলোকে এসইও করবেন কিভাবে? তো এগুলোর এসইও করার জন্য আপনি যদি ওয়ার্ডপ্রেসে করেন, তার জন্য আমাদের স্পেশাল কিছু টুলস আছে। আর যদি আপনি এডিট করে এসইও করতে চান, সেক্ষেত্রে আপনার ইন্ডেক্সে প্রবলেম হবে, কেননা ইন্ডেক্সিং প্রবলেম হবে, কেননা যখন আপনি পোস্ট করেন তখনই গুগল একটা ইন্ডেক্স করে নেয়। সেক্ষেত্রে আপনাকে আগে ইন্ডেক্স প্রবলেমটা সলভ করতে হবে, দেন আপনাকে এসে এডিট করতে হবে। ঠিক আছে ভাইয়া। জি বলেন। আমি বলবো? হ্যাঁ বলেন আপনি।
একটু প্রবলেম ছিল কি, আমি তো আপনার এই সকাল 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস করতে আমার একটু সমস্যা হচ্ছে, তাই এখন কি করা যায় বলেন? এখন আমার নতুন কোনো ক্লাস নেই, আমার পক্ষে এর বাইরে আপনার জন্য করার কিছু নেই। আপনি আপনার স্যারের সঙ্গে কথা বলতে পারেন, আগের স্যারের সঙ্গে, এবং আপনার যে তাসিন ভাই আছে তাসিন ভাইয়ের সঙ্গে কথা বলতে পারেন। না আমি তো স্যার কবির স্যারের কাছে মানে মাইক্রো অপস নিয়ে কাজ করছিলাম আর কি। ওনারা বলছিল না, আমার 11টা স্যারের স্লট নেই ভাই আমার কাছে। না শোনেন, এখন সবাই তো আর একরকম ভাবে না, আমি তো মনে করেন আপনার সকালে আমি কাজ করি আর কি, এখন একটার পরে ফ্রি থাকি, এখন সেই ক্ষেত্রে একটু আলোচনা আর কি। এখন এভাবে কি আলোচনার কথা বলবো, আমি তো আপনাকে টোটালি বলেই ফেললাম যে আমার এই একটা স্লটই ফাঁকা আছে, আদার স্লটে নিয়ে গিয়ে তো আপনাকে লাভ নেই, কারণ আদার স্লটে তো আমার 30+ ক্লাস হয়ে গেছে, সেখানে গিয়ে আপনি করবেনটা কি? তো স্যার এই আপনি যখন ক্লাস করাবেন এটা কি কোনো রেকর্ডিং হবে? আমি কোনো রেকর্ডিং দেব না ভাই, আপনারা রেকর্ড করলে করতে পারেন, আমি কোনো রেকর্ডিং করব না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার আমি যে আপনি বললেন যে 3টা অ্যাকাউন্ট খুলতে, হ্যাঁ ফেসবুক অ্যাকাউন্ট, হ্যাঁ 3টা অ্যাকাউন্ট কি আপনার এক আইপি দিয়েই করা যাবে? এটা তো মানে ফেসবুক তো এখন অনেক ইয়ে হয়েছে, আপডেট হয়েছে। কেন এক আইপি দিয়ে করা যাবে না? আপনি এক আইপি দিয়ে করতে পারেন। আপনার ব্রাউজার কয়টা আছে? ব্রাউজার আমার 2টা আছে, অপেরা মিনি আর হচ্ছে ক্রোমো ব্রাউজার। দরকার হলে আরো ব্রাউজার ডাউনলোড দিয়ে করা যাবে। আপনি 3টা ব্রাউজার নেবেন, 3টা ব্রাউজারে 3টা খুলবেন, কোনো ঝামেলাই হবে না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ভাইয়া আমার একটু আসতে দেরি হয়েছে, তো আমি এই ফেসবুকের আইডি এবং জিমেইল সম্পর্কে এই কথাটা শুনতে পারিনি, আমার প্রবলেম হয়েছিল। এখন আপনারা যদি টাইম মতন জয়েন না করেন, একটা প্রশ্নের উত্তর কতবার দেব বলেন আপনারা? সরি ভাই, আমি একটু হসপিটালে গেছিলাম, বিরক্ত হয়ে এই কথাটা বলতেছি, বিরক্ত হয়ে বাস্তবিক বলছি না। আমি এই একটা প্রশ্নের অ্যানসার আপনাদের কতবার করে দেবো? ভাইয়া ওই যে চ্যাট দিয়ে দিতে দেখেন আপনি, গ্রুপে দেওয়া হয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও তো দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দিয়েছে কি। আর এমনিতে ক্লাসটা রেকর্ড হচ্ছে, আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। আর স্যারকে স্যারের মতো ক্লাস করতে দেন। ঠিক আছে। কোশ্চেন বারবার করলে আমার মনে হয় যে আমরা নিজেরা পিছায় যাবো, স্যারের জায়গায় থাকলে আমরা পিছায় যাবো। এই কোশ্চেনটা যে আরো করা হয়েছে এটাও আমি জানতাম না, সরি। আমার নাম্বারটা মনে হয় আপনাদের সকলের কাছে আছে, আপনারা আমাকে ক্লাস টাইমে বাদে যে কোনো টাইমে ফোন করতে পারেন আপনাদের যে কোনো প্রবলেমে। যদি আবার একটু দিবেন, আপনার নাম্বারটা আমার কাছে নাই। আপনার নাম্বার যারা আমরা 11 ব্যাচের আমাদের কাছে, শুধু আপনার লিংকটা দেওয়া হয়েছে, 11 ব্যাচের কারোর কাছে নেই সম্ভবত। আচ্ছা, আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম, এগুলো আমার নাম্বার। সরি আর না, আমার আমি আপনাদেরকে চ্যাট বক্স দিয়ে দিয়েছি, আপনারা চ্যাট বক্স থেকে দেখতে পারেন। আচ্ছা স্যার, আপনি যে স্যার ওই ডিজিটাল মার্কেটিং এর বললেন স্যার যে টার্গেটেড অডিয়েন্স, তো এক্ষেত্রে হয় কি, যেমন আমরা ফেসবুকে যে অ্যাডটা দেখি, এই অ্যাডে তো অনেকেই, যেমন অনেকে ফেক আইডি থাকে বা এস ডিফারেন্স দিয়ে রাখে, তো যে কোম্পানি অ্যাডটা দিচ্ছে সে তো ওই অ্যাড যখন দেয় তখন তো অডিয়েন্সটা টার্গেট করে দেয় যে 20 থেকে 30 বা 30 থেকে 40 এটাই দেখবে। তখন কেউ যদি মানে এখানে হবিটা আপনার যখন আপনি হবি যে বিষয়টা আছে না, হবি এবং ইনফরমেশন এগুলো মিলে গেলে সেক্ষেত্রে আপনার সামনে শো করাবে।
অ্যাড গুলো যে দেওয়া হয় স্যার এতে কি ওই যে এক্সপেক্টেড মানে টার্গেট কতটা ফিল আপ হয়, মানে 100 ভাগের মধ্যে মোটামুটি কত হলে বোঝা যাবে যে এই আমার ক্যাম্পেইনটা মানে সাকসেস হয়েছে, আমি যে ডিজিটাল মার্কেটিংটা করলাম স্যার? আপনার 100 মধ্যে 75 আসলেই আপনার বোঝা যাবে যে আপনার টার্গেটটা মোটামুটি কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ভাইয়া, আমরা যে এই ক্যাম্পেইনের সময় যে ডিজিটাল মানে ডিটেল টার্গেটিংটা করি, সেই ডিটেল টার্গেটিংটা তো আমরা বেশ হিউজ পরিমাণে করি, তো সেটা কি একদম আসলেই কতটুকু পৌঁছাইতে পারে? আমরা ডিটেল যে টার্গেটিংটা করি সেই টার্গেটিংটা আমাদের টার্গেটিং অনুযায়ী ফেসবুক তাদের কাছে পৌঁছায়। আপনার যদি ওই বিষয়ে ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনার সামনে শো করায়, আদারওয়াইজ শো করায় না। আচ্ছা, আপনারা গুগলে আপনারা যে কফি হাউস লিখে সার্চ করেন, তো আপনারা নিজেরাই সার্চ করেন। আপনারা আপনাদের যারা কম্পিউটারে আছেন তারা তাদের ব্রাউজারে কফি হাউস লিখে সার্চ করেন। বোঝে ফেসবুকও কিন্তু আমাদের চাহিদাগুলো বোঝে, তাদের ক্রাউডিং সফটওয়্যার আমাদের চাহিদাগুলো বোঝে এবং সেই চাহিদা অনুযায়ী আমাদের অ্যাডগুলো আমাদের যে টার্গেটেড ট্রাফিক আছে তাদের সামনে পৌঁছায়। বিষয়টা আমি মনে হয় বুঝাইতে পারছি। তাহলে স্যার ওই কেউ যদি ফেক আইডি চালায় তাতে প্রবলেম নাই, সে কোথায় থেকে চালাচ্ছে বা লোকেশন কি, ওইটাই হলো মেইন পারপাস পণ্যটা মার্কেটিং এ। তাহলে ভাইয়া একটু সহজভাবে যদি মনে হয় যে বলা যায় যে চাহিদা বুঝে যখন আমরা একটা জিনিস নিয়ে সার্চ করি বারবার, তখন সেগুলো আমাদের মোবাইলে বা পিসিতে দেখা যায় ক্যাশ ফাইল নামে সেগুলো জমা থাকে। হ্যাঁ, সেগুলো ওয়েবসাইট বলেন আর ফেসবুক তাদের অপারেটিং থেকে এই ক্যাশ ফাইল থেকে বুঝতে পারে যে আমরা আসলে কি নিয়ে বেশি সার্চ করি বা কি দেখি। ক্যাশ ফাইলগুলো কালেক্ট করে, এটাকে বলে কুকিজ। এই কুকিজ গুলো কালেক্ট করে, এই কুকিজ থেকেই আমাদের নিয়ে তথ্যগুলো নিয়ে তারা পরবর্তীতে তথ্যগুলো জমা রাখে এবং এই অনুযায়ী আমাদেরকে ইয়েগুলো দেয়, রেজাল্ট গুলো দেয়। এখন আপনাদের মধ্যে কাদের কাছে ফাইবার অ্যাকাউন্ট তোলা আছে আমাকে বলেন তো দেখি, কাদের কাদের তোলা আছে বা কাদের কাদের নেই? আমারও ফাইবার আমার নেই স্যার, আমারও ফাইবার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তারা আমাকে কথা বলেন, যাদের নেই তারা ইয়ে করে রাখেন। আছে কয়েকজন আছে স্যার আমার যাদের অ্যাকাউন্ট অলরেডি আছে তাদের অ্যাকাউন্ট গুলোর মধ্যে গিগ তোলা আছে কি? না, আমার একটা আছে স্যার। স্যার আমারও আছে। আমার 5টা গিগ আছে। আপনি তো অনেক ট্রান্সফার ফেলেছেন স্যার। যা হোক, মোটামুটি আপনাদের মধ্যে কয়েকজনের যেহেতু তোলা আছে, তার মানে আপনাদের এখানে বাদবাকি যারা প্রবলেমে পড়বে তাদেরকে বেশ কয়েকজন হেল্প করতে পারবে মোটামুটি। তাহলে আমাদের কিছুটা ইয়ে হলেও আগাবে, তাড়াতাড়ি আগাবে। স্যার আমি বলি, আমার 5টা গিগ আছে, $145 আয় করা আছে, এই আর 5টা টিভিও আছে। আপনার কতদিন আগে আপনার অ্যাকাউন্টটা খোলা? এটা আমার প্রায় হবে 7 মাস 8 মাস। আমি আপনাদের এখানে আগে থেকে ফাইবার নিয়ে মোটামুটি কাজ কাম করি আর কি, হালকা হালকা।
আমি যে ফাইবারের মানে কি আপনি কি দেখাবো আপনাকে? হ্যাঁ দেখাতে পারেন আপনি। হারুন ভাই স্ক্রিনটা একটু শেয়ার দিন। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে আপনি। ফেসবুক মার্কেটিং ব্যাকলিংক সার্ভিস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। স্যার আমি কি একটা ওপেন করবো? না আপনার গিগ ওপেন করতে হবে না, আপনার গিগ গুলোর মধ্যে আরো বেশি বেটার পাইতেন। আপনার গিগ পিকচার গুলো আর একটু করলে আরো দু একটা পিকচারে একটু প্রবলেম দেখতেছি। পিকচার গুলো যদি আপনি যদি পিকচার সম্পর্কে আগে থেকে আরো ভালোভাবে জানতেন তাহলে আপনি কিন্তু এই গিগ গুলোর মধ্যে আরো বেটার অর্ডার পাইতেন। না স্যার এটা তো জাস্ট খালি আমার আইডিয়া থেকে বা আমি নিজে পাশাপাশি সব একটু ঘাটাঘাটিতে যতটুকু আমার মাথায় এক্সপিরিয়েন্স ছিল সেই ব্রেন নিয়ে আমি একটু করছি আর কি। এখন আপনারা আছেন, আপনি তাহলে অনেককে হেল্প করতে পারবেন, সমস্যা নেই। এটা তো এখন আমি চাচ্ছি যাতে যতটুকু আমি মোটামুটি শিখছি বা শিখতে পেরেছি বা যতটুকু করছি বাকিরা আপনারা দেখলে হয়তো কোখানে ভুল থেকে কোথায় সমস্যা সেটা বললে হয়তো আমি একটু সমাধান করতে পারবো আর কি। তবে স্যার রিকোয়েস্ট আছে স্যার, অনেক রিকোয়েস্ট পাওয়া যায় আর কি, প্রায় 12টা থেকে 2টা পর্যন্ত অনেক বাইরের রিকোয়েস্ট পাওয়া যায়। রাতে নাকি দিনে ভাই? দিনে পাওয়া যায়, রাত্রে পাওয়া যায়, মানে মোটামুটি আছে, খারাপ না। তবে এখন বলতে পারবো না, এখন হয়তো চেক করলে দেখা যাবে, পাওয়া যায়, খারাপ না। এই যে এখনো মনে আছে, এই যে স্যার ঢুকলে রিকোয়েস্ট পাওয়া যায় আর কি। আমার চিন্তা ভাবনা হলো যেহেতু আপনাদের এখানে ক্লাস করতেছি তো আপনাদের এখান থেকে আমি আর এই ফাইবার নিয়ে আর বেশি তেমন রিকোয়েস্ট পাঠাচ্ছি না। আপনাদের এখান থেকে আর একটু শিখি, শেখার পরে তারপরে ফাইবার নিয়ে যখন আপনারা কাজ করাবেন তখন আমি আবার নতুন করে আবার রিকোয়েস্ট পাঠাবো। ভাইয়া জি বলেন। আসলে উনি যে ফাইবার অ্যাকাউন্টে দেখাচ্ছে উনি কি হচ্ছে মানে আমাদের তো আশা করি কারো নাই 12 বেসের যারা আছে, এটা তো 11 বেসের সবাই দেখাচ্ছে না, 11 বেসের তো সবাই বলতেছে যে ওনাদের আছে, আমাদের তো কারো নাই আশা করি। আপনাদের যাদের নাই তাদের জন্য তো আমি আছি নাকি? জি ভাই সেটা তো অবশ্যই। আচ্ছা আমার তো একদমই এর ধারণা নাই, আমাকে একটু গিগ সম্বন্ধে একটু বলেন তো, আসলে এই জিনিসটা কি বা কিভাবে করি বা গিগটা হলো আপনার দোকান, আপনি যে দোকান দিয়েছেন আপনার আপনার না সরি প্রোফাইলটা হলো আপনার দোকান, গিগটা হলো আপনার পণ্য, আপনি যে পণ্যটা বিক্রি করবেন, সহজ বাংলায় এই। আর আপনি যেটার উদ্দেশ্যে শ্রম দিবেন সেইটা হলো আপনার গিগ। মানে যে কাজটা আমি পারবো বা যে কাজটা আমি পারি ওইটা ওদের বলা আর কি, পারি বা এটা করতে পারবো নাকি। ফাইবারে স্যার একটা কথা জানা ছিল স্যার, বলেন। এই যে আমি বলি এখানে একটা রিকোয়েস্ট আছে স্যার, উনি কোন স্যার একটা সেলার মনে সম্ভব না, এই ওনার প্রোফাইলে আমি এই ঢুকতে পারছি, এই যে ওনার প্রোফাইলটা স্যার, উনি তো কন্ট্যাক্ট মি, উনি তো কোনো সেলার স্যার, উনি তো বায়ার না স্যার, আমি কি ঠিক বলছি? এইভাবে স্যার আমি অনেক পাই, অনেক এই বাইরের রিকোয়েস্টে আমি অনেক পাই, এরকম লোক পাওয়া যায় আর কি। ওরা বেশিরভাগ আপনার 2% সেলার পাওয়া যায় আর কি। সম্ভাবনা ওনারা মনে হয় প্রমোট করার জন্য তারা এই বায়ার সেজে মনে হয় রিকোয়েস্ট পাঠায় না। এগুলো দেখেন যারা সেলার হিসেবে আছে, সেলার আপনাকে দিয়েছে, এগুলো সব বাংলাদেশি
ইন্ডিয়ান এবং পাকিস্তানি। এরা মূলত মার্কেটপ্লেস গুলো নষ্ট করে। এই যে ওরা ওই পাকিস্তান স্যার, উনি কিন্তু একটাও কাজ করে না এখন। ভাই আমরা তো ফাইবার সম্পর্কে কিছু জানি না ভাই, আমরা তো ফাইবার সম্পর্কে পুরাই নতুন, আমাদেরকে একটু মানে মূল থেকে শিখায়। স্যার পাঠায় স্যার, উনি না বলছে নিচ্ছেন কেন? আপনাদের বললাম তো টেনশন তো আমার, আপনারা টেনশন নিচ্ছেন কেন? অ্যাকচুয়ালি ভাইয়া সবার আসলে আমাদের ব্যাচে যারা, তাদের একটু প্রবলেম হচ্ছে এটা যে আমাদের টোটালি কোনো আইডিয়া নেই, যেহেতু উনি বেশ এক্সপেরিয়েন্সড, উনি বলতেছে আমাদের ওই শিল্পীদের রিলেট করতে একটু প্রবলেম হচ্ছে। আমার মনে হয় সবারই আমার মতো সেম প্রবলেমে হচ্ছে, তাই হয়তো উনি বারে বলছে। আচ্ছা, উনি জাস্ট শো করছেন আমাদের কাছে, হ্যাঁ, কিন্তু উনি আসলে উনি আগে থেকেই করানো, উনি আগে থেকেই শেখা, উনি কোনো ব্যাচের মানে উনি 11 ব্যাচে আসছে জাস্ট সার্টিফিকেটের জন্য, আর কিছু এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য। উনি জাস্ট স্যারকে শো করতেছে এবং আমরা জাস্ট একটু দেখতে পাচ্ছি। স্যার তো ক্লাস এখনো শুরু করেননি ওইভাবে মেইন ক্লাস। স্যার আমি অনেক সেলাররাই আছেন যারা বায়ার হয়ে এরকম রিকোয়েস্ট পাঠায়, দেন কিছু ওরা করে কি ইনফরমেশন জানতে চায়। যখন আমাদের ইনবক্সে কথা হয় দেখা যায় অনেক ইনফরমেশন জেনে তারা সেই কাজগুলো করে, তখন এরা কিন্তু আর কাজ দেয় না। এই জন্য এদের সাথে আসলে এদের কাজগুলো নেওয়াও ঠিক না। এরা কাজ দেয় না, এরা আপনার কাছ থেকে ম্যাক্সিমাম সময় স্যাম্পল কালেক্ট করে। জি স্যার, জি গতকালকে আমার কাছে একজন নিছে স্যার পাকিস্তানে, কিন্তু আমি তাকে দেই নাই। এরা আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের স্যাম্পল পাবে। আর কিছু মনে করবেন আমি একটা, এই যে উনি আমার কাছ থেকে স্যাম্পল চাইলো স্যার, উনি একজন সেলার। মনে করেন যে এই যে আশরাফুল ভাই আজকে সকালে জয়েন করছিল, ওই সময় কারা কারা ছিলেন জানি না, ওনার 200 সাবস্ক্রাইবের প্রয়োজন। এখন উনি এখানে একটা বায়ার রিকোয়েস্টের মধ্যে একটা দিয়ে রাখলো, উনি আপনার কাছে 5টা করে স্যাম্পল চাইলো, ওনার কাজ করতে কতক্ষণ লাগবে? এরা দান্দাবাজ স্যার, এরা যারা যে বায়ার রিকোয়েস্ট দিয়ে আছে। জি ইদারিং এখন সেলাররাই তো বায়ার রিকোয়েস্ট করাচ্ছে বেশি আর কি। আমি দেখতে পেলাম আর কি। ইন্ডিয়ান আর পাকিস্তানি যারা বায়ার আছে তাদের কাজ পারতপক্ষে না নেওয়াই ভালো, তারা খুবই ভেজাল করে। প্রথম অবস্থায় সরাসরি তাদের কাজ অ্যাভয়েড করবেন। তবে একটা বলি আমি, এখানে একটা সফটওয়্যার আছে, যদি এটা ইনস্টল করে তাহলে মনে করেন আপনার এই যে মানে আপনার রিকোয়েস্টের উপরে একটা নাম তাদের প্রোফাইলে ঢোকা যায় আর কি। এই যে ফাইবার ডিটেইলস বায়ার রিকোয়েস্ট, তারপর তাদের প্রোফাইল ঢোকা যায়, এবং ঢোকা গেলে দেখা যায় সে কি বায়ার না সেলার। যেমন এই যে আমি এই যে উনি স্যার বায়ার স্যার, আমি রং বলছি স্যার। হ্যালো স্যার, হারুন ভাই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, এখন আমরা মূল ক্লাসে ফিরে যাই। রাইসকুকে কি ওয়ার্ড রিসার্চ ক্লাস করাবেন? কি রিসার্চ? কিওয়ার্ড রিসার্চ কাল করাবো, আজকে আর আপনাদের কোনো টপিকসে যাব না। জি স্যার। কেননা কিওয়ার্ড রিসার্চ করতে আপনার প্রায় 1.5 ঘন্টার উপরে লাগবে, আর 1.5 ঘন্টা কিওয়ার্ড রিসার্চ করতে তো খুব বেশি সময় লাগবে না। আপনাদের যারা নতুন আছে তাদের বুঝতে অনেক সময় লাগবে, এখন শুরু করলে তো শেষ করতে হবে। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন স্যার। ফাইবারে কি 3টা ক্যাটাগরিতে কি করা যাবে নাকি 3টা অ্যাকাউন্ট করতে হবে? মানে 3 ধরনের, যেমন ধরেন যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা আদার্স যেগুলো আছে সেগুলো কি 3টাই সার্ভিস এক অ্যাকাউন্ট থেকে দেওয়া যাবে নাকি আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে? আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে দেবেন আপনারা।
ও প্রেজেন্টেশন মা- নেওয়া আমি হবে? স্যার আমি বলতে চাচ্ছি যে এক অ্যাকাউন্ট থেকে 3টা সার্ভিস দেওয়া যাবে তাই না? আপনি এক অ্যাকাউন্ট থেকে 3টে সার্ভিস দিলে তো আপনার হলো ইয়া হয়ে গেল, আপনার চাল ডাল আর হলো চাল ডাল আর হলো একসঙ্গে মিক্স হয়ে গেল না, তখন তো খিচুড়ি হয়ে গেল। এখন সকলে কি খিচুড়ি কিনতে পারে? আপনাকে তো 3টে ক্যাটাগরি করেছে, আপনাকে তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি করছে, আপনি তিনটা আলাদা আলাদা কাজ করা। যদি আপনি একটা থেকে সবগুলো দিতে পারেন তাহলে তো আপনার ফাইবারের দরকার ছিল না যে আলাদা আলাদা ক্যাটাগরি করে আপনাকে কাজ করতে দেবে। ভাইয়া জি বলেন। আমাদের তো ফাইবার অ্যাকাউন্ট নাই, আপনি তো হেল্প করবেন খুলতে তাই না? তা তো অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো, আমি তো বলেছি আপনাদের 7টা ক্লাস হওয়ার পর আপনাদের ফাইবার অ্যাকাউন্ট খুলে দেবো এবং আপনারা গিক করবেন কিভাবে টোটাল বিষয়টাই আলোচনা করবো, অতএব টেনশন নেওয়ার কোনো দরকার নেই আপনাদের। আচ্ছা ঠিক আছে। স্যার আমার ভাইয়া এক পিসিতে নাকি মানে মাল্টিপল অ্যাকাউন্ট খোলা যায়, শুধু নাম চেঞ্জ এন্ড পেমেন্ট মেথড চেঞ্জ করলে হয়? আমি আপনাকে গতকালকে মানা করছি, এই বিষয়টা সম্পর্কে গতকালকেও কথা বলেছি। এখন যদি আপনি খোলা যায় মনে করেন তাহলে আপনি খুলতে পারেন, আপনাকে মানা করার আমি কেউ নই। আমার যেটা বলার আমি আপনাকে গতকালকে বলে দিয়েছি, নতুন করে আমার আর বলার কিছু নেই। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা তো অনেক পুরানো হয়ে গেছে গা, এখন যদি আপনিও তো বললেন কালকে একটু র্যাঙ্কে সমস্যা হবে, এখন আমি আপনাকে বলেছি যে আপনি ডিসেবল করে দিয়ে আপনি নতুন করে খুলতে পারেন। আপনি ওই যে বলতেছেন একই পিসিতে দুটো অ্যাকাউন্ট রিনেম করে করা যায়, আমি ভেবেছি যে আপনি একই অ্যাকাউন্ট মানে একই পিসিতে দুটো অ্যাকাউন্ট চালাতে যাচ্ছেন একই সময়। স্যার আমিও ওটা বলতাছি না, আমি বলতাছি যে আমার ফাইবার অ্যাকাউন্টটা পুরানো হয়ে গেছে, এখন কি ওটা আমি ডিসেবল করে আরেকটা করতে পারবো? ওইটা ডিঅ্যাক্টিভ করে আপনি আরেকটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে আরেকটা করতে গেলে আপনাকে উইন্ডোজটা দিয়ে নিতে হবে। জি স্যার। ভাইয়া আমি কি একটু কথা বলবো? হ্যাঁ বলুন। মানে যে ভাইয়াটা প্রশ্ন করলেন একটু আগে, আমি সেটা নিয়ে যে আমার যখন আমরা কয়েকজন একসাথে একটা আইপি থেকে এরকম অ্যাকাউন্ট খুলেছিলাম, তো সেগুলো একটাও পরে চলে নাই, প্রত্যেকটা ব্যান করে দিয়েছে। আমাকে আবার নতুন করে নতুন আইপি থেকে আমাকে অ্যাকাউন্ট খুলতে হয়েছে। তাই এক কম্পিউটার থেকে দুইটা করার কোনোই দরকার নেই, তাহলে আপনাদের এটা নিবে না, এটা ব্যান করে দিবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনারা যারা বলতেছেন যে এটা পুরনো হয়ে গেছে, এটা কোনো কাজে হবে না, আসলে ব্যাপারটা তা না, পুরনোটাও আবারও আগের মতো করা যাবে। ভাইয়া তো আমাদেরকে এসিও শিখাবে। আপনারা যখন আপনাদের পুরনো আইডিটাকে এসিও করে নেবেন তখন এটা আবার নতুন করে র্যাঙ্কিং হবে, তাই টেনশন নেওয়ার কোনো দরকার নাই। আপু আপনাদের যে আইপি যে অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে, তো আপনারা কি একই সার্ভিস প্রোভাইড করতেন নাকি এক একজন এক এক সার্ভিস? না, আমরা ক্লাসে ছিলাম তো আমরা কয়েকজন মিলে একসাথে একটা আইপি থেকেই করে ফেলছিলাম, যেটা আমাদের জানা ছিল না। এই তো কারণে পরে আমরা ডিফারেন্ট সার্ভিস প্রোভাইড করলে হয়তো প্রবলেম হয় না। হ্যাঁ আলাদা আপনাকে নিতে হবে, তাহলে প্রবলেমটা হবে না। আর যেগুলো পুরোনো আইডি সেটাকে আবার এসিও করে আপনি র্যাঙ্কিং করতে পারবেন, প্রবলেম নেই।
লাইনে আছেন? হ্যালো স্যার। ভাই মনে চলে গেছে। আচ্ছা, আমরা যেহেতু ম্যাক্সিমামই সবাই নিউ এবং এখানে সবাই মোট কথা সবাই শেখার জন্য আসছে, আই থিঙ্ক সবাই এত হায়ার লেভেলে বা আপডেট লেভেলের এখনই কোশ্চেন না করে যেভাবে শিখে আমাদেরকে এক্সাম বাই হায়ার লেভেলের কাজ জানতে না চাই বা বুঝতে না চাই, এটাই বেটার। কারণ এখানে যদি শিশু আজকে 65 জন ক্লাসে আছে, হাতে গোনা 4-5 জন 55 জন কিন্তু একবারে নিউ এই সেক্টর সম্পর্কে জানেই না। আর সবাই একবার এক কোশ্চেন করলে তো সমস্যা। একটু ক্লিয়ার করি, আপনারা যারা একটু ঘাটাঘাটি করেন তারা নিশ্চয়ই জানেন যে ফাইবার বা আপওয়ার্ক বা এই জাতীয় যে ওয়েবসাইট গুলো যেখানে মার্কেট প্লেসে আমরা কাজ করব, এখানে আপনি একটু ভুল করলেই আপনার আইডি ব্যান বা একটু প্রবলেম হয়ে যায়, যেটা পরবর্তীতে রিকভারি করা যথেষ্ট টাফ। আর আমরা যেহেতু সবাই বিগিনার, আমাদের মনে হয় আগে এত বেশি বুঝতে না যাওয়াটাই ভালো আমাদের জন্য। মেবি কেউ রাইট বলছেন আপনি। আমার জি এক্সপেরিয়েন্স ভাইয়া ঠিক বলেছেন। মানে অনেকে অনেক বেশি বলছে, হয় কি এত বেশি কথা বলতে হয়। আমরা সবাই কথা না বলে আমরা ভাইয়াকে একটু একজন বিগিনার থেকে স্টার্ট করতে দেই। আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, আজ থেকে 4-5 বছর আগেও যারা কাজ করছে তখন একাধিক সিম ব্যবহার করা যেত। এখন কিন্তু আমাদের সিম কিন্তু রেস্ট্রিক্টেড, সবার কিন্তু একটা বা দুইটা সিম। সো আমি দ্বিতীয়বার আমার অরিজিনাল এডিটর ক্রিয়েট করতে পারবো না। আমরা কাজ করব অরিজিনাল প্লাস ফেক দুটো নিয়ে। কোনো কারণে অরিজিনাল যদি ব্যান হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম। আর এই ক্ষেত্রে এসএন ভাই কিন্তু আমাদেরকে বারবার সতর্ক করছে, ইনস্ট্রাক্টর ভাইয়া বা যারা যেটা বুঝাবে তার অতিরিক্ত আমরা অল্প অল্প করে ট্রাই করবো। আগে হাই লেভেলে ট্রাই করতে গেলে কিন্তু আমার বাংলা ভাষা যাবে, চালু হয়ে যাবে। সো আমাদের তো সামনে দেখাবে, আমাদের তো সবাই দেখাবে যে অ্যাকাউন্ট খোলাই কি হবে, তখন সেইটা বিষয়ে প্রশ্ন করলে ভালো হয়। এখন অলরেডি করাটা কেন লাগে? আমি করতে পারি, সমস্যা নেই। আমাদের অনেকেরই আইডি নেই, আমরা আইডিও খুলে নেই। কথা বলবো না, তাহলে কিছুই বোঝা যায় না। আমরা যারা একটু বুঝতে চাচ্ছি, বিগিনার আছি, তারা তো কিছুই বুঝছি না। আপনারা সবাই যদি একসাথে কথা বলেন, সবাই এক মিনিট করে কথা বলেন। বুরহান ভাই, শুনতে পাচ্ছেন? এখানে ক্লাসটা যে রেকর্ড করছেন একটু ওই